এইচএসসি আইসিটিতে তুমি কি ফুল মার্কস পেতে চাও? তাহলে এই ক্লাসটা তোমার জন্য। আমরা সিদ্ধান্ত নিয়েছি আইসিটি 6টা চ্যাপ্টারের উপর 6টা ওয়ান শট এমসিকিউ ক্লাস আসবে তোমাদের। এই 6টা ক্লাসে তোমরা সব বিষয় ক্লিয়ার হয়ে যাবা। জ্ঞানমূলক বলো, অনুধাবনমূলক বলো, বহুপদী সমাপ্তি সূচক বলো, সব ধরনের এমসিকিউ তুমি আমাদের ওয়ান শট এমসিকিউ ক্লাসে পাচ্ছ। ঠিক আছে, তো আমরা সিদ্ধান্ত নিয়েছি আজকে আমরা ফার্স্ট চ্যাপ্টারটা পড়বো। আর এই ফার্স্ট চ্যাপ্টারটা হচ্ছে বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত। আমি এটা বলতে পারি এই ক্লাসটা করার পর এমন কোনো টপিক থাকবে না যেটা তুমি পারো না, কারণ আমরা এই সব এমসিকিউ নিয়ে এসেছি বোর্ড কোয়েশ্চেন থেকে। সব ধরনের বোর্ড কোয়েশ্চেন অ্যানালাইসিস করার পর আমরা বেশ কতগুলো এমসিকিউ নিয়ে আসছি তোমাদের মাঝে। আর এই সবগুলা এমসিকিউ ওইখান থেকেই আসবে। এমন হবে যে ফিউচারে যে এমসিকিউ গুলো আসবে হয় এই রিলেটেড, নাইলে এটাই হুবহু টাইপের আসবে, এবং যা যা আসবে যেই সব টপিক রিলেটেড থাকবে সব আমরা আলোচনা করব। তাহলে নো মোর ডিলে, লেটস গেট টু ওয়ার্ক। চলো তাহলে আমরা প্রথম এমসিকিউটা শুরু করি। আমাদের ফার্স্ট এমসিকিউ কি, কম্পিউটার সংশ্লিষ্ট যন্ত্রপাতিকে সঠিক, দেখো আমরা আবার পড়তেছি কম্পিউটার সংশ্লিষ্ট যন্ত্রপাতিকে সঠিকভাবে পরিচালনার জন্য নিচের কোনটি প্রয়োজন। এর আগে একটা কথা বলে দিই, তোমরা সবাই খাতা কলম নিয়ে বসে যাও। এইভাবে তুমি দেখবা চলে যাবে, এইভাবে কখনো পসিবল না। তোমরা আমাদের সাথে এঙ্গেজড হও, তাহলে ক্লাসটা অনেক বেশি তোমাদের ভালো লাগবে। এবং খাতা কলম নিয়েও বসে যাও, কারণ এগুলো অবশ্যই দরকার পরীক্ষা আসার মতো এমসিকিউ। অবহেলা করলে পরে পস্তাতে হবে। ঠিক আছে, তাহলে শুরু করা যাক। কি বলা আছে, কম্পিউটার সংশ্লিষ্ট যন্ত্রপাতিকে সঠিকভাবে পরিচালনার জন্য নিচের কোনটি প্রয়োজন? কোনটি প্রয়োজন বলো? হার্ডওয়্যার প্রয়োজন, সফটওয়্যার, ইন্টারনেট, নাকি মানুষের জ্ঞান প্রয়োজন? কম্পিউটার সংশ্লিষ্ট যন্ত্রপাতি, আমরা জানি কম্পিউটার সংশ্লিষ্ট যত যন্ত্রপাতি আছে এদেরকে বলা হয় হার্ডওয়্যার। তাহলে হার্ডওয়্যার কখনোই আনসার হবে না। ঠিক আছে, এগুলা চালানোর জন্য কি লাগে আমরা জানি, এগুলা চালানোর জন্য অবশ্যই সফটওয়্যার লাগে। কি লাগে? সফটওয়্যার লাগে। ঠিক আছে, তাহলে আমাদের আনসার হতে যাচ্ছে কি, সফটওয়্যার। ঠিক আছে, আশা করি সবাই খাতা নিয়ে বসে গেছো আমাদের এই ক্লাস করার জন্য। আর স্যার বাইরা যা বলে তার রেসপন্স করবে। ঠিক আছে, আচ্ছা এরপর দেখো বিশ্বগ্রাম, ইংলিশ কি, গ্লোবাল ভিলেজ। বিশ্বগ্রামের ধারণার প্রবক্তাকে, এই ধারণাটা প্রথম কে নিয়ে আসে? আমরা জানি সেটা নিয়ে আসে মার্শাল ম্যাকলুহান। তার দুইটা বই ছিল, একটা ছিল আন্ডারস্ট্যান্ডিং মিডিয়া, আর একটা ছিল দ্য গুটেনবার্গ গ্যালাক্সি। তার গুটেনবার্গ গ্যালাক্সি 1962-তে প্রকাশিত হয়, পাবলিশ হয়, এবং ওই 1962 বইয়ে প্রথম মার্শাল ম্যাকলুহান গ্লোবাল ভিলেজ কথাটা আনেন। কি আনেন? কথাটা আনেন। এখানে তোমাদের জন্য একটা এমসিকিউ আমি রেখে যাচ্ছি যে কোন বইতেই তার ধারণাটা আসে গ্লোবাল ভিলেজের, আর কোন বইতেই তার সম্পর্কে এক্সপ্লেনেশন আছে। এটা তোমরা আমাকে নিচে আনসার দিবা। ঠিক আছে, তোমাদের জন্য এটা স্টপ করে, ভিডিওটা স্টপ করে ওই আমার প্রশ্নের আনসার তুমি দিবা। ওকে, তাহলে কি বললাম, বিশ্বগ্রামের ধারণাটির প্রবক্তাকে মার্শাল ম্যাকলুহান। কোন বইতে বলেন? দ্য গুটেনবার্গ গ্যালাক্সিতে। কোথায়? দ্য গুটেনবার্গ গ্যালাক্সি। কত সালে পাবলিশ হয় বইটা? বইটা পাবলিশ হয় 1962-তে। আশা করি ক্লিয়ার। দেখছো, আমরা কিন্তু একটা এমসিকিউ পড়ি নাই, এইখানে আমরা অ্যাটলিস্ট 5টা এমসিকিউ পড়ছি। প্রথম কথা হচ্ছে প্রবক্তাকে কোন কোন বই লিখেন, কত সালে লিখেন, কোন বইতেই এই সম্পর্কে বলা আছে। ঠিক আছে, তাহলে বলি আবার, বিশ্বগ্রামের প্রবক্তা হচ্ছে মার্শাল ম্যাকলুহান। তার দুইটা বই আছে, গুটেনবার্গ গ্যালাক্সি এন্ড আন্ডারস্ট্যান্ডিং মিডিয়া। আমরা প্রথমে জানি গুটেনবার্গ গ্যালাক্সিতে হচ্ছে প্রথম এই গ্লোবাল ভিলেজ শব্দটা সে আনে। ওকে, তাহলে আনসার কি? মার্শাল ম্যাকলুহান। আনসার কি? মার্শাল ম্যাকলুহান। ওকে, এরপর দেখো কোন উপাদানটি গ্লোবাল ভিলেজের ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ? গ্লোবাল ভিলেজ হইতে গেলে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কোনটা? ইন্টারনেট, সংবাদপত্র, টেলিভিশন, মোবাইল। ঠিক আছে, আগে আমরা জানি গ্লোবাল ভিলেজের জন্য কত এলিমেন্টস কতগুলো লাগবে। প্রথম কথা হচ্ছে আমাদের সফটওয়্যার, হার্ডওয়্যার লাগবে। ফার্স্ট হার্ডওয়্যার, ঠিক আছে, তারপর লাগবে আমাদের সফটওয়্যার। কি লাগবে? সফটওয়্যার। তারপর লাগবে আমাদের হচ্ছে নেটওয়ার্ক। কি লাগবে? ইন্টারনেট। নেটওয়ার্ক হিসেবে লাগবে কি? ইন্টারনেট। আরেকটা কি লাগবে? ক্যাপাসিটি, হিউম্যান ক্যাপাসিটি। মনে করো তোমার সব কিছু আছে, কিন্তু হিউম্যান ক্যাপাসিটি না থাকলে বা অ্যাওয়ারনেস না থাকলে তুমি এই কোনোটাই কাজে লাগাইতে পারবে না। তাহলে গ্লোবাল ভিলেজের জন্য এই 4টা এলিমেন্টস অবশ্যই দরকার। কিন্তু কথা হচ্ছে এই 4টা এলিমেন্টসের মধ্যে কোনটা সবচেয়ে বেশি দরকার? সবচেয়ে বেশি দরকার হচ্ছে আমাদের ইন্টারনেট। কোনটা দরকার? ইন্টারনেট দরকার। ইন্টারনেটকে কি বলা হয় জানো? ইন্টারনেটকে বলা হয় এই গ্লোবাল ভিলেজের ব্যাকবোন। কি বলা হয় ভাইয়া? ব্যাকবোন। কি বলা হয় ভাইয়া? ব্যাকবোন, অথবা বাংলাতে বলা হয় মূল নিয়ামক। কি বলা হয়? তাহলে যদি প্রশ্ন করা হয় গ্লোবাল ভিলেজের মূল নিয়ামক কোনটা, যদি প্রশ্ন করা হয় ভাইয়া গ্লোবাল ভিলেজের মূল নিয়ামক কোনটা, মেরুদণ্ড কোনটা, তাহলে আনসার হবে কি? ইন্টারনেট। কি হবে ভাইয়া? ইন্টারনেট। দেখছো, আমরা একটা এমসিকিউ দিয়ে অনেকগুলাই এমসিকিউ কে পড়ে ফেললাম। আচ্ছা,
তাহলে কি দেখলাম, কোন উপাদানটি গ্লোবাল ভিলেজের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ইন্টারনেট। আরো কতগুলো এলিমেন্টস আছে, যেমন হার্ডওয়্যার আছে, সফটওয়্যার আছে, ইন্টারনেট আছে, ক্যাপাসিটি। ক্যাপাসিটি মানে হিউম্যান ক্যাপাসিটি বোঝাচ্ছে, আর একটা আছে অ্যাওয়ারনেস। ক্যাপাসিটি আর অ্যাওয়ারনেস হচ্ছে একসাথে। এই চারটা এলিমেন্টস গ্লোবাল ভিলেজের জন্য মাস্ট দরকার। তার মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কে ইন্টারনেট। ইন্টারনেটকে কি বলা হয়, ব্যাকবোন বলা হয় অথবা মূল নিয়ামক বলা হয়। গ্লোবাল ভিলেজের কি বলা হয়, মূল নিয়ামক। ওকে, আশা করি তোমরা বুঝছো, আশা করি তোমরা সবাই খাতা নিয়ে বসে গেছো এবং আমার এই এমসিকিউ গুলা হচ্ছে তোমরা লিখতেছো, আমি এতটুকুই ধরে নিছি, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো লাইভ ক্লাসে সরাসরি শিক্ষার্থীদের পাঠদান করার জন্য কোনটির প্রয়োজন? অবশ্যই কোনো ভিডিও কনফারেন্সিং অ্যাপস লাগবে। আমাদের পরিচিত ভিডিও কনফারেন্সিং অ্যাপস কি আছে, যেমন আমরা জুম মিটিং করি, তারপর হচ্ছে আমরা গুগল মিট করি, গুগল মিটে আমরা যে কোনো জিনিস আলোচনা করি বা আমরা ক্লাস করি। এরকম আরেকটা জিনিস হচ্ছে ওয়েভএক্স। কি ওয়েভএক্স, যেটার সাথে আমরা পরিচিত না, ঠিক আছে। এই ওয়েভএক্স এর মাধ্যমে কিন্তু সরাসরি শিক্ষার্থীরা টিচারদের সাথে ইন্টারাকশন করতে পারে, ক্লাস অ্যাটেন্ড করতে পারে। তাহলে কি জানলাম, কয়েকটা জিনিস লিখলাম। প্রথমটা হচ্ছে ওয়েভএক্স, তারপরটা হচ্ছে গুগল মিট, তারপর হচ্ছে জুম। আমরা আরো যারা জানি এগুলো সবগুলাই হচ্ছে শিক্ষার্থীদের লাইভ ক্লাসে পাঠদানের এলিমেন্টস। লাইভ ক্লাসে পাঠদানের কি এলিমেন্টস? আমরা জানি গুগল দিয়ে পসিবল না, গুগল একটা সার্চ ইঞ্জিন, ফেসবুক একটা সোশ্যাল মিডিয়া, ইয়াহু একটা মেইল, ঠিক আছে। ওকে, তাহলে আমরা কি দেখলাম যে লাইভ ক্লাসে সরাসরি শিক্ষার্থীদের পাঠদান করার জন্য কোনটির প্রয়োজন? অবশ্যই ওয়েভএক্স এর প্রয়োজন। কিসের প্রয়োজন? ওয়েভএক্স এর প্রয়োজন। মনে থাকবে, কিসের প্রয়োজন? ওয়েভএক্স এর প্রয়োজন। ওকে, এরপরটা দেখো, ইন্টারনেট ব্যবহার করে কর্মসংস্থানের, আমরা যখন ইন্টারনেট ব্যবহার করে কোনো কর্মসংস্থানের সুযোগ করব, তাহলে এটাকে কি বলা হয়? এটাকে ই কমার্স বলা হয়? না, ই কমার্স কিন্তু বলা হবে না, কারণ ই কমার্সের মধ্যে কর্মসংস্থান করা হয় না, বাণিজ্য করা, ব্যবসা বাণিজ্য করা হয়। আউটসোর্সিং কি বলা হয়? ই বিজনেস হবে না, ই গভর্নেন্সও হবে না। তাহলে কি হবে? অবশ্যই কর্মসংস্থানের সুযোগকে বলবো যে আউটসোর্সিং। দেখো না, আমাদের আশেপাশে অনেকে আউটসোর্সিং করে অনেক লাখ লাখ টাকা ইনকাম করতেছে বাইরের দেশে। তাহলে সেটা কি দিয়ে পসিবল? অবশ্যই ইন্টারনেট ব্যবহার করে। এবং ইন্টারনেট ব্যবহার করে কর্মসংস্থানের এই যে সুযোগ, সেটাকে বলা হয় আউটসোর্সিং, যেটাকে অবশ্যই আমরা মুক্ত পেশাও বলে থাকি। কি পেশা বলে থাকি? মুক্ত পেশা বলে থাকি, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো, ইন্টারনেটের মাধ্যমে ব্যবসা পরিচালনা। যখনই আমরা ইন্টারনেটের মাধ্যমে ব্যবসা পরিচালনা করব, তখন সেটাকে কি বলা হবে? অবশ্যই ব্যবসা মানে কমার্স, আর ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে হইলে ই কমার্স। এটাকে কি বলবো আমরা? ই কমার্স বলবো ভাইয়া। কি বলবো? ই কমার্স বলবো, ঠিক আছে। আচ্ছা, তাহলে কি বলবো? ই কমার্স বলবো। এরপর দেখো, কম্পিউটার সংশ্লিষ্ট যন্ত্রপাতিকে সঠিকভাবে পরিচালনার জন্য নিচের কোনটি প্রয়োজন? তাহলে এটা তোমরা অলরেডি জানো, আমরা পড়ে আসছি, ঠিক আছে। জানো কিনা বলো, এটা তোমাদের জন্য আনসার থাকলো, এটা তোমরাই করবা। বলো কি হবে, সবাই একটু কমেন্টে বলে দিবা যে আমাদের এই এমসিকিউর আনসার কি হবে। অলরেডি যেহেতু আমরা করে আসছি, ঠিক আছে, এটা তোমাদের জন্য রাখা। কি হবে তাইলে? এটা বলো, হার্ডওয়্যার হবে, সফটওয়্যার হবে, ইন্টারনেট হবে, নাকি মানুষের জ্ঞান? তোমরা জানো, এটা তোমাদের উপর ছেড়ে দিলাম। অবশ্যই সফটওয়্যার। এরপর দেখো, কম্পিউটার সিমুলেশন প্রয়োগের ক্ষেত্র কোনটা? কম্পিউটার সিমুলেশন জিনিসটা কি? আমরা যখন বাস্তবিক কোনো একটা জিনিসকে পুরোপুরি কপি করতে পারবো, বাস্তবে কি করবো না, কিন্তু কপি করেই করতে পারবো, সেটাকে বলা হয় সিমুলেশন, ঠিক আছে। কি বলা হয়? সিমুলেশন, ঠিক আছে। বাস্তবিক একটা, বাস্তবের মতো করে একটা অনুলিপি, কপি তৈরি করা। কি তৈরি করা? কপি তৈরি করা। যেমন দেখো, আমরা যখন পাবজি খেলি না, পাবজি যখন খেলি দেখা যায় কি আমরা গুলি করতেছি, ওইগুলি কি তুমি রিয়েল করতেছো? না, ওইগুলি তুমি রিয়েল করতেছো না, কিন্তু রিয়েল গুলির ফিল পাচ্ছ, তাহলে ওটা একটা সিমুলেশন। অথবা আমরা যখন ভিডিও গেমস খেলি, ফুটবল খেলার একটা ফিল পাই, ঠিক আছে। এবং যারা ইপ্যাস খেলে ওরা হচ্ছে ফুটবল খেলার ফিল পায়, তাহলে কি ও লিটারালি ফুটবল খেলতেছে? না, ও একটা ফুটবল খেলার ফিল পাচ্ছে, যেটা হচ্ছে বাস্তবের মতো করে একটা কপি করতেছে, তাহলে এটাকে বলা হয় সিমুলেশন। এটাকে কি বলা হয়? সিমুলেশন। তাহলে এই ধরনের কম্পিউটার সিমুলেশন কোথায় ইউজ করা হয় তোমরা সবাই জানো, সেটা কি ক্রায়োসার্জারিতে? না। ভার্চুয়াল রিয়েলিটিতে? হ্যাঁ, ভার্চুয়াল রিয়েলিটিতে এই ধরনের বাস্তবের মতো, রিয়েলিটির মতোই সবকিছু আছে, তবে এরা ভার্চুয়াল। এটা কি? ভার্চুয়াল। তাই আনসার কি হবে? ভার্চুয়াল রিয়েলিটি। কি হবে ভাইয়া? ভার্চুয়াল রিয়েলিটি, ঠিক আছে। আচ্ছা, এরপর বলো, নতুন কোনটি ভার্চুয়াল রিয়েলিটিতে ব্যবহৃত হয়? এই যে আমরা পড়লাম ভার্চুয়াল রিয়েলিটি, ঠিক আছে, এর মধ্যে কোনটি ভার্চুয়াল রিয়েলিটিতে ব্যবহৃত হয়? বলো, ত্রিমাত্রিক সিমুলেশন, দ্বিমাত্রিক সিমুলেশন, হ্যান্ড জিওমেট্রি, নাকি বায়োলজিক্যাল ডেটা? কোনটা বলো? এই যে আমরা ভার্চুয়াল রিয়েলিটি, আচ্ছা বলো তো, আমরা যদি কোনো কিছু, আমরা নর্মালি কি দেখি? আমরা নর্মালি লাইফে যা দেখি সবগুলো কিন্তু থ্রি ডাইমেনশনাল। এর তিনটা জিনিস আছে, দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, আর উচ্চতা আছে। এটাকে বলা হয় 3D,
ঠিক আছে, 3টা ডাইমেনশন আছে বলে এটাকে বলা হয় কি 3D। আমরা যখন কোনো কিছু দেখি 3D তখন এটা আমাদের রিয়েল মনে হয়, তো এখানেও তো আমাদের রিয়েল মনে হয়, তাই না? রিয়েল মনে হয়, বাস্তবের মতো লাগে। তাহলে বাস্তবের মতো কখন লাগবে? দ্বিমাত্রিক হইলে নাকি ত্রিমাত্রিক হইলে? অবশ্যই তোমার ত্রিমাত্রিক যখন দেখবা কোনো কিছুই তখনই তোমার কাছে রিয়েল মনে হবে, নতুবা তোমার কাছে রিয়েল মনে হবে না। তাহলে আমাদের আনসার কি হবে ভাইয়া? ত্রিমাত্রিক সিমুলেশন। সিমুলেশনটা এই যে একটা কাল্পনিক জগৎ, বাস্তবের মতো কাল্পনিক জগৎ, এটা অবশ্যই ত্রিমাত্রিক হইতে হবে। এটা দৈর্ঘ্য থাকতে হবে, প্রস্থ থাকতে হবে, উচ্চতাও থাকতে হবে। ওকে, আনসার হবে কি ভাইয়া? ত্রিমাত্রিক সিমুলেশন। বুঝতে পারছি? এরপর দেখো টেলিপ্রেজেন্স। টেলিপ্রেজেন্সের প্রয়োগক্ষেত্র কোনটা? কি টেলিপ্রেজেন্সের প্রয়োগক্ষেত্র কোনটা বলো? ক্রায়োসার্জারি, ভিআর, বায়োইনফরমেটিক্স নাকি রোবোটিক্স? টেলিপ্রেজেন্স কি? টেলিপ্রেজেন্স হচ্ছে এমন কতগুলো যন্ত্রপাতি যেটা আমাকে ফিল দিবে যেটা আসলেই ভার্চুয়াল না, এটা আসলেই রিয়েল। ভার্চুয়াল হইলেও আমাকে রিয়েলের মতো ফিল দিবে, ওইটাকে বলা হয় টেলিপ্রেজেন্স। আর এই ফিলটা আমাকে কোথায় দেয়? অবশ্যই ভিআর বা ভার্চুয়াল রিয়েলিটিতে। ভার্চুয়াল রিয়েলিটিতে আমরা জানি এটা কিন্তু কখনোই কি না, রিয়েল না, বাট আমাকে ফিল দিচ্ছে, ভার্চুয়ালি ফিল দিচ্ছে, এটা রিয়েল। তাই এইটা ইউজ করা হয় কোথায়? টেলিপ্রেজেন্সটা ইউজ করা হয় কোথায়? ভিআর। এমন ধরনের যেমন আমাদের যখন ভার্চুয়ালিটি আমরা নিশ্চয়ই তোমরা দেখছো, একটা হেড মাউন্টেড গ্লাস করা হয়, তো একটা গ্লাভস থাকে, গ্লাভ দিয়ে এমনি এমনি করে ধরি, মানে মনে হচ্ছে যেন আমি এই মুহূর্তে ডাইনোসরকে ধরতেছি। তাহলে এটা হচ্ছে আমাকে ফিল দিচ্ছে কিসের মতো? রিয়েলের মতো। এবং এই জিনিসটাকে, এই যন্ত্রপাতিগুলোকে বলা টেলিপ্রেজেন্স। ঠিক আছে, আচ্ছা, এর প্রয়োগক্ষেত্র কোনটা তাহলে? ভার্চুয়াল রিয়েলিটি। কোনটা? রিয়েলিটি। ইতিমধ্যে আমরা দেখো 10টা কিন্তু শেষ করে ফেলছি, 10টা কিন্তু শেষ করে ফেলছি। এই 10টা শেষ করার পর তোমরা নিশ্চয়ই প্রথমে এমসিকিউ দেখার পর সলভ করার ট্রাই করছো। তোমরা নিশ্চয়ই জানো 10এ তুমি কত পাইছো। 10এ তুমি কত পাইছো আমাদেরকে নিচে জানাও। ঠিক আছে, 10এ কত পাইছো আমাদের কি কি জানাও, নিচে জানাও। আর তোমাদের কাছে আমরা দুটো প্রশ্ন রাখছিলাম, মনে আছে কিনা দেখো। মার্শাল ম্যাকলুহানের কোন বইতে গুটেনবার্গ গ্যালাক্সি অথবা আন্ডারস্ট্যান্ডিং মিডিয়া, কোন বইতে গ্লোবাল ভিলেজের শব্দটা আসছে আর কোন বইতে তার এক্সপ্লেনেশন আসছে, এই দুটো জিনিস তোমরা আমাকে অবশ্যই এই ক্লাস দেখার পর সাথে সাথে কমেন্ট করে জানাবা। আর তোমরা এটাও জানাও যে কে কত পাইছো। আর তোমরা যদি এই পিডিএফটা পাইতে চাও তাও আমাদেরকে কমেন্ট করে জানাও। ঠিক আছে, তাহলে আমরা তোমাদের ইনবক্সে বা যে কোনো ওয়েতেই আমরা তোমাদেরকে পাঠিয়ে দিব এই পিডিএফটা। ওকে, তাহলে চলো আনসার কি তাহলে? ভার্চুয়াল রিয়েলিটি। আনসার কি? ভার্চুয়াল রিয়েলিটি। 11 নাম্বারটি কি? ভার্চুয়াল রিয়েলিটিতে ব্যবহৃত এইচএমডি। এইচএমডি কি? হেড মাউন্টেড ডিসপ্লে। ঠিক আছে, কোনটিকে নির্দেশ করে? হেড মাউন্টেড ডিসপ্লে। তোমরা নিশ্চয়ই দেখেছো, এই যে চোখের মধ্যে যে এমনি করে দিই না একটা, যে ভার্চুয়াল রিয়েলিটি ফিল করার জন্য, ওইটাকে বলে এইচএমডি। ঠিক আছে, এইটাই মানে এই ধরনের, এটাই হচ্ছে কি এইচএমডি। ঠিক আছে, হেড মাউন্টেন ডিসপ্লে। এটা কোন দিকে নির্দেশ করে? অবশ্যই চোখে দিই, তাই এটা হচ্ছে একটা বিশেষ ধরনের চশমা। কি চশমা ভাইয়া? বিশেষ ধরনের চশমা। তাহলে বলো ভার্চুয়াল রিয়েলিটিতে ব্যবহৃত এইচএমডি কোনটিকে নির্দেশ করে? বিশেষ চশমাকে। ঠিক আছে, হ্যান্ড গ্লাভস কেউ না, বডি স্যুট কেউ না, রিয়েলিটি ইঞ্জিন কেউ না। আচ্ছা, এরপরে দেখো তাহলে মানুষের চিন্তা ভাবনাকে যন্ত্রের মাধ্যমে প্রকাশ করার প্রযুক্তি কোনটি? বা আমরা যেভাবে চিন্তা করি না, আমি ওই ক্যাপাবিলিটি যদি কোনো একটা যন্ত্রটাকে দিই, ওইটাকে কি বলবে? ওইটাকে কি বলবে? অবশ্যই বলবো কৃত্রিম বুদ্ধিমত্তা। আমরা চিন্তা করি, কিন্তু আমি যদি একটা যন্ত্রকে দিই, ও কৃত্রিমভাবে চিন্তা করবে, এটার রিয়েল হবে না। ঠিক আছে, ওটা হয়ে যাবে আর্টিফিশিয়াল। তখন এটাকে বলা হয় কৃত্রিম বুদ্ধিমত্তা। কি বলা হবে ভাইয়া? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। কি বলে এটাকে? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অথবা এআই। এই জিনিসটার সাথে তো তোমরা অনেক বেশি পরিচিত। তোমরা এখন চ্যাটজিপিটি ইউজ করো, গ্রক ইউজ করো, এগুলো সবগুলাই হচ্ছে এআই, যেটা মানুষের মতো চিন্তা করে। মানুষের মতো কি করে? চিন্তা করে, যেটাকে বলা হয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। ঠিক আছে, তাহলে কি দেখলাম? মানুষের চিন্তা ভাবনাকে যন্ত্রের মাধ্যমে প্রকাশ করার প্রযুক্তি কোনটি? কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। ঠিক আছে, আচ্ছা, এরপরটা দেখো ভাইয়া, কৃত্রিম বুদ্ধিমত্তায় প্রধানত ব্যবহৃত হয় কোনটি? সবচেয়ে বেশি কোনটি ব্যবহৃত হয়? কৃত্রিম বুদ্ধিমত্তায় সবচেয়ে বেশি কোন ল্যাঙ্গুয়েজটা ব্যবহৃত? পাইথন, HTML, কোবল নাকি প্রোলগ? সবচেয়ে বেশি ইউজ হয় আমাদের প্রোলগ, প্রোগ্রামিং লজিক। এর পুরো নাম হচ্ছে প্রোগ্রামিং লজিক। কি নাম ভাইয়া? প্রোগ্রামিং লজিক। এর পুরো নামটা কি? প্রোগ্রামিং লজিক। এটাকে বলা হয় প্রোলগ। এই প্রোগ্রামিং লজিক মানে প্রোলগ ছাড়া আরো কিছু আছে, যেমন সি প্লাস প্লাস, তারপর হচ্ছে শার্ডলু। ঠিক আছে, শার্ডলু, তারপর আছে তোমাদের সি লিস্ট, তারপর হচ্ছে প্রোলগ, এবং অবশ্যই পাইথনও আছে। এইসব শব্দ সবগুলা ল্যাঙ্গুয়েজই, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজই এই এআইতে ইউজ হয়। তবে সবচেয়ে বেশি ইউজ হয় কোনটা? প্রোলগটা। ঠিক আছে, প্রোগ্রামিং লজিকটা। তাহলে কি ইউজ হয় বলো? সবগুলাই কিন্তু আসার মতো প্রশ্ন, প্রশ্ন করবে কৃত্রিম বুদ্ধিমত্তায় কোন ল্যাঙ্গুয়েজটা ইউজ হয়। তাহলে দেখো সি প্লাস প্লাস, পাইথন, শার্টলু,
সিলিপস, আরটা হচ্ছে প্রোলগ। ঠিক আছে, এইসব সবগুলাই ল্যাঙ্গুয়েজে ইউজ হয় কৃত্রিম বুদ্ধিমত্তায় এআইতে, তবে সবচেয়ে বেশি ইউজ হয় প্রোলগ। সবচেয়ে বেশি ইউজ হয় কি? প্রোলগ। আশা করি বুঝছো, আশা করি বুঝছো। সবগুলাই লিখে নাও, খাতায় লিখে নাও ভাইয়া, খাতায় লিখে নাও। ঠিক আছে, খাতায় লিখে নাও সবগুলা, সি, সি প্লাস প্লাস, পাইথন, শার্ডলু, সিলিপস আর প্রোলগ। এরপরটা দেখো, কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে বারবার ভুল সিদ্ধান্ত থেকে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তৈরি হয় কিসের সাহায্যে? কিসে? তুমি বারবার ভুল করবা, ভুল করার পর শিখবা, এর বারবার আর ভুল করবে না, ভুল করতে থাকবা আর শিখবা। যেমন ধরো একটা ছোট বাচ্চার কথা বলি। মনে করো একদম একদম ছোট একটা বাচ্চা যখন জন্ম নেয়, তার মধ্যে সাধারণত দুইটা ভয় থাকে। একটা হচ্ছে এ কোথাও থেকে পড়ে গেলে ভয় পায়, আর 2 নাম্বার হচ্ছে একে যদি জোরে চিৎকার করো তাহলে এই ভয় পাবে। এই ছাড়া জন্মের পর কোনো একটা বাচ্চা আর কোনো ভয় নেই। তুমি ওর সামনে সাপ দাও, ভয় পাবে না, যাই দাও, ও আগুন দাও, ভয় পাবে না। ঠিক আছে, কিন্তু ও কারণ কেন? কারণ ও জন্মের পর দুইটা ভয় নিয়ে জন্মাইছে। একটা হচ্ছে ও সাউন্ড বড় করে শুনলে ভয় পায়, 2 নাম্বার হচ্ছে কোথাও থেকে পড়ে গেলে রিফ্লেক্সের কারণে সে ভয় পায়। এই দুইটা ভয় ছাড়া আর কোনো ভয় এর মধ্যে নাই। ধরো তুমি ওর সামনে আগুন রাখলা, ও দেখবা সে আগুনটা টাস করে ধরে ফেলবে। ঠিক আছে, কেমনে ধরে ফেলবে? কেন? কারণ ওর মধ্যে ওই ভয়টা নেই। কিন্তু দেখো ও যখন প্রথমবার আগুন ধরে ফেলবে, নিশ্চয়ই ওর হাত পুড়ে যাবে, ওর হাতে ছ্যাঁকা লাগবে। ঠিক আছে, এভাবে ও কয়েকবার কি হবে, কয়েকবার হাত দিবে, ছ্যাঁকা লাগবে। এভাবে করে ও যখন একটা পর্যায়ে আসবে, জীবনে একটা পর্যায়ে আসবে, তখন ও নিজে নিজেই বুঝে যাবে যে আগুনে হাত দেওয়াটা ভুল, এবং এই ভুল থেকে ও শিক্ষা নিবে। আগুনে হাত দেওয়া যাবে না, এই ধরনের ভুল থেকে শিকার যে ব্যাপারটা, সেটাকে বলা হয় রিইনফোর্সমেন্ট লার্নিং। কি বলা হয় এটাকে? রিইনফোর্সমেন্ট লার্নিং। ঠিক আছে, দেখো এই সবগুলা যে 4টা দেয়া আছে, সবগুলাই কিন্তু মেশিন লার্নিং এর অন্তর্ভুক্ত। কোন লার্নিং? মেশিন লার্নিং। মেশিন লার্নিং হচ্ছে 4 প্রকার। একটা হচ্ছে রিইনফোর্সড লার্নিং, আনসুপারভাইজড, তারপর হচ্ছে সুপারভাইজড। না, এটা না, ইনফোর্সমেন্ট নাই, এটা হচ্ছে ডিপ লার্নিং। এই জায়গাটাতে আছে ডিপ লার্নিং। আছে, তাহলে 4টা মেশিন লার্নিং কয় প্রকার? 4 প্রকার। রিইনফোর্সমেন্ট লার্নিং, আনসুপারভাইজড, সুপারভাইজড, এটা হচ্ছে ডিপ লার্নিং। কি লার্নিং? ডিপ লার্নিং। ঠিক আছে, এই 4টাই হচ্ছে আমাদের মেশিন লার্নিং। তবে এই মেশিন লার্নিং এর মধ্যে এই যে প্রসেসটা বলা আছে, বারবার ভুল সিদ্ধান্ত থেকে সঠিক সিদ্ধান্ত নেয়ার যে সক্ষমতা তৈরি হয়, সেটাকে বলা হয় রিইনফোর্সমেন্ট লার্নিং। ঠিক আছে, তাহলে এই সুপারভাইজটাও বলে দিই। যেমন ধরো সুপারভাইজটা কেমন? কেউ তোমাকে সুপারভাইজ করতেছে আর তুমি ভুল থেকে সঠিক কোনটা সেটা শিখে নিচ্ছ। যেমন ধরো আমি দাঁড়ায় আছি, বা আমি হাত ধরে একটা বাচ্চাকে হাঁটি হাঁটি পা পা করে হাঁটা শেখাচ্ছি। ঠিক আছে, তাহলে সুপারভাইজ করতেছে কে? আমি। ওটা হচ্ছে সুপারভাইজড লার্নিং। আবার ধরো পুলার ছেড়ে দিলাম, হাত ধরলাম না, ও কতক্ষণ আছাড় খাচ্ছে, একদিন আছাড় খাবে, 2 দিন আছাড় খাবে, পড়ে যাবে, এরপরে কয়েকদিন পর দেখবেন ঠিকই সে হাঁটা শিখে গেছে। তখন সেটা হচ্ছে আনসুপারভাইজড লার্নিং, কারণ তাকে কেউ সুপারভাইজ করেনি। ঠিক আছে, আর ডিপ লার্নিং হচ্ছে একদম নিউরাল লিঙ্ককে কানেক্ট। মানুষ যেমন করে চিন্তা করে, মেশিনও ঠিক তেমনি নিউরাল লিঙ্ক দিয়ে আপনি চিন্তা করবে, ওটাই হচ্ছে ডিপ লার্নিং। আশা করি সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এই কৃত্রিম বুদ্ধিমত্তা, এই টপিকগুলো তোমরা বুঝতে পারছো। পরীক্ষায় এটা থেকে কিন্তু 2 নম্বরের প্রশ্ন আসবে, তো মাথায় একটু ঢুকাই নাও, আশা করি তোমরা পারবা। ওকে, তাহলে কি দেখলাম? রিইনফোর্সমেন্ট লার্নিং, বারবার ভুল সিদ্ধান্ত থেকে ও সঠিক কোনটা সেটা নেয়ার সক্ষমতা তৈরি হয়ে যাওয়ার মধ্যে, এটাকে বলা হয় রিইনফোর্সমেন্ট লার্নিং। ঠিক আছে, আচ্ছা এরপর দেখো কৃত্রিম বুদ্ধিমত্তা প্রধানত কোথায় ব্যবহৃত হয়। তাহলে তোমরা জানো কৃত্রিম বুদ্ধিমত্তা কোথায় ব্যবহৃত হয়। আমরা নিশ্চয়ই রোবোটিক্স ইউজ করব, কারণ রোবটকে আমরা মানুষের মতো চিন্তা করার ক্ষমতা দিব। তাহলে কি হবে? কৃত্রিম বুদ্ধিমত্তা ইউজ করা হয় রোবোটিক্সে। কোথায় ইউজ করা হয়? রোবোটিক্সে। ঠিক আছে, তাহলে দেখতে দেখতে আমরা 15টা এমসিকিউ শেষ করে ফেললাম। বলো দেখো 15 থেকে কয়টা পাইছো? নিশ্চয়ই তোমরা ট্রাই করছো যে সবগুলো এমসিকিউ পারার। আমাকে বলো, আমাকে জানাও, কমেন্টে জানাও যে 15 থেকে কয়টা পাইছো, তুমি কয়টা পারছো। ঠিক আছে, আচ্ছা কৃত্রিম বুদ্ধিমত্তা তাহলে প্রধানত কোথায় ব্যবহৃত হয়? রোবোটিক্সে। এরপর দেখো কাজের প্রয়োজনে, আমরা যখন কাজের প্রয়োজন হবে তখন রোবটকে কত ডিগ্রি কোণ পর্যন্ত ঘোরানো যায়। কত ডিগ্রি কোণ পর্যন্ত ঘোরাইতে পারবা? 90 ডিগ্রি। মানে 90 ডিগ্রি মানে কি? এখান থেকে এতটুকু, এটা 90 ডিগ্রি। 180 ডিগ্রি, 180 ডিগ্রি হচ্ছে এখান থেকে এরকম। আমি যদি মাথা দেখো, মাথা এটা 90 ডিগ্রি। আবার এখান থেকে যখন পুরোটা এভাবে ঘুরাই ফেলতে পারি তাহলে 180 ডিগ্রি। কত ডিগ্রি? 180 ডিগ্রি। তাহলে রোবট কত ডিগ্রি পর্যন্ত ঘোরাইতে পারে? অবশ্যই 360 ডিগ্রি পর্যন্ত। আমরা কিন্তু মানুষ 360 কোণে ঘুরাইতে পারি না, ঘুরলে কিন্তু আমাদের ডেথ হবে। বাট রোবট ক্যান রোটেট 360 ডিগ্রি অ্যাঙ্গেল। ঠিক আছে, তাহলে কাজের প্রয়োজনে রোবটকে কত ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরানো যায়? 360 ডিগ্রিতে। কততে? 360 ডিগ্রিতে। ওকে,
আচ্ছা, তাহলে বলো কোন পদ্ধতিতে অ্যাকচুয়েটর ব্যবহৃত হয়? কোন পদ্ধতিতে অ্যাকচুয়েটর ব্যবহৃত হয়? অবশ্যই তোমরা জানো সেটা জেনেটিক ইঞ্জিনিয়ারিংও না, ন্যানো টেকনোলজিও না, রোবোটিক্সে। কোথায়? রোবোটিক্সে। রোবোটিক্সে আরো কিছু এলিমেন্টস আছে, যেমন এখানে প্রসেসর ইউজ করা হয়, অ্যাকচুয়েটর ইউজ করা হয়, ব্যাটারি ইউজ করা হয়, ঠিক আছে? এগুলা ইউজ করা হয়, ঠিক আছে? পাওয়ার সিস্টেমের জন্য ব্যাটারি ইউজ করা হয়। এই ধরনের বিভিন্ন ধরনের জিনিসপাতি এখানে রোবোটিক্স ইউজ করা হয়। এর মধ্যে হচ্ছে অ্যাকচুয়েটর অন্যতম। অ্যাকচুয়েটর কি অন্যতম, যেটা রোবোটিক্সে অবশ্যই দরকার, কারণ এটা পেশির মতো কাজ করে। এবং এই অ্যাকচুয়েটর হিসেবে কাজ করে কারা? যারা মোটরগুলাই হচ্ছে অ্যাকচুয়েটর হিসেবে কাজ করে, এবং এই মোটরের কারণে ঘুরতে সাহায্য করে। কি করতে সাহায্য করে? ঘুরতে। এবং এটা কোথায় ইউজ করা হয়? রোবোটিক্সে। বলে কোথায় ইউজ করা হয়? রোবোটিক্সে, ঠিক আছে? কোথায় ইউজ করা হয় ভাইয়া? রোবোটিক্সে। এরপর দেখো ক্রায়োসার্জারিতে কোন গ্যাস ব্যবহৃত হয়? ক্রায়োসার্জারিতে ক্রায়োসার্জারি জিনিসটা কি আসলে? আমরা কোন একটা টিউমার বা ক্যান্সার সেলকে একদম ঠান্ডা করে ফেলবো। ঠান্ডা করে ফেললে আমরা জানি ওইখানে অক্সিজেন আর রক্ত প্রবাহিত হবে না, তখন ওই সেলটা মারা যাবে। ওই সেলটা মারা যাওয়ার পর তারপর সামান্য টেম্পারেচার বাড়ার পর ওই খারাপ সেল বা ক্ষতিগ্রস্ত যেটা ড্যামেজ হয়ে গেছে অলরেডি, ওটাকে বের করে নিয়ে আসবে, ঠিক আছে? তাহলে যেটাকে বলা হয় ক্রায়োসার্জারি। কি সার্জারি? ক্রায়োসার্জারি। এই ক্রায়োসার্জারিতে কোনটা ব্যবহার করা হয়? হাইড্রোজেন ইউজ করা হয়, আর্গন, অ্যামোনিয়া নাকি নিয়ন? অবশ্যই তোমরা জানো তরল আর্গন ইউজ করা হয়। কি আর্গন ইউজ করা হয়? তরল আর্গন ইউজ করা হয়, ঠিক আছে? এবং যেই গ্যাসগুলো ইউজ করা হয় এগুলোকে বলা হয় ক্রায়োজেনিক এজেন্ট। কি বলা হয় এগুলোকে? ক্রায়োজেনিক এজেন্ট, ঠিক আছে? এবং এখানে তাপমাত্রা কত তোমরা তো জানো অবশ্যই, -40 থেকে 196 ডিগ্রি সেন্টিগ্রেডে রাখা হয়। কত থেকে কত? -40 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে কত? 196 ডিগ্রি সেন্টিগ্রেড মাইনাস। এর মধ্যে নিয়ে এত পরিমাণে ঠান্ডা করা হয়। এত পরিমাণে ঠান্ডা করলে কি হয়? এত পরিমাণে ঠান্ডা করলে কোন একটা সেলে কখনোই অক্সিজেনও যাবে না, রক্তও প্রবাহিত হবে না, তখন সেলটা ড্যামেজড হয়ে যায়, ঠিক আছে? ওকে, বলো নিচের কোন কোন গ্যাসটি ক্রায়োজেনিক এজেন্ট নয়? কোনটা আমরা ক্রায়োজেনিক এজেন্ট ইউজ করি না? তাহলে তরল নাইট্রোজেন ইউজ করি। কার্বন মনোক্সাইড ইউজ করো না, কার্বন মনোক্সাইড ইউজ করা যায় না। কেন কার্বন মনোক্সাইড ইউজ করা যায় না? এটা হচ্ছে একটা নীরব ঘাতক। মানুষের শরীরে যদি কার্বন ডাইঅক্সাইড এলিমেন্ট বেড়ে যায়, তাহলে পরিমাণ বেড়ে যায়, তাহলে ওই মানুষটা মারা যাবে। তাহলে আমি সিও কখনো ইউজ করতে পারবো না, কার্বন মনোক্সাইড কখনো ইউজ করতে পারবো না। তাহলে কি ইউজ করবো? নাইট্রোজেন ইউজ করতে পারবো, আর্গন ইউজ করতে পারবো, অক্সিজেন ইউজ করতে পারবো। তাহলে ইউজ করা যাবে না কোনটা? এজেন্ট নয় কোনটা? কার্বন মনোডাইঅক্সাইড। কি স্যার? কার্বন মনোডাইঅক্সাইড। আর সবগুলো ইউজ করা যাবে, আর যেগুলো ইউজ করা যাবে সেগুলো হচ্ছে ক্রায়োজেনিক এজেন্ট। আই থিঙ্ক আমি তোমাদেরকে বোঝাতে পারছি, ঠিক আছে? ক্রায়োজেনিক এজেন্ট নয় কোনটা তাহলে? কার্বন মনোডাইঅক্সাইড। ওকে, কার্বন মনোডাইঅক্সাইড। আচ্ছা, এরপর দেখো তাহলে ক্রায়োসার্জারিতে ব্যবহৃত প্রধান উপাদান সবচেয়ে বেশি ব্যবহৃত হয় কোনটা? অবশ্যই নাইট্রোজেন। এটা মুখস্থ রাখতে হবে, নাইট্রোজেন। কি? নাইট্রোজেন ইউজ করা হয়, ঠিক আছে? সবচেয়ে বেশি ইউজ করা হয় কোনটা? নাইট্রোজেন ইউজ করা হয়। এটা ইউজ করে টেম্পারেচারকে একদম মাইনাসে নিয়ে যাওয়া হয়। কোথায় নিয়ে যাওয়া হয় স্যার? একদম মাইনাসে, লো করে ফেলা হয়। ওকে, দেখো ইতিমধ্যে তাহলে আমরা বিষয় শেষ করে ফেলছি। তোমরা কিন্তু আমাকে জানাবা কে কয়টা পারতেছো, ঠিক আছে? আর অবশ্যই কিন্তু খাতা কলম নিয়ে বসতেছো। মানে আমি এটা এনশিওর করতে চাই যে তোমরা খাতা কলম নিয়ে বসছো। খাতা কলম নিয়ে না বসলে স্যার এদিকে শুনবা, এদিকে বেড়ে যাবে, ঠিক আছে? যা শুনতেছো তা যদি একটু লিখে ফেলো, নোট ডাউন করে ফেলো, একটু পজ করে তাহলে তোমাদের জন্যই ভালো। ওকে, আচ্ছা বলো কোন তাপমাত্রায় খসে অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে যাবে? কোন তাপমাত্রায় খসে, ঠিক আছে? কোন তাপমাত্রায় খসে অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে যাবে? তাহলে বলো 41 থেকে -196, 31 থেকে 186, 21 থেকে 176, নাকি 0 থেকে 100? আমি কিছুক্ষণ আগে লিখছিলাম যে 40 না, 40 হবে না। 41 থেকে কত তাহলে? 196। 190 কি 6 -41 থেকে কত? 196 ডিগ্রি সেন্টিগ্রেড। কত? -41 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে -196 ডিগ্রি সেন্টিগ্রেড। ওকে, আচ্ছা, এরপর পণ্যের ডিজাইন তৈরিতে একটা পণ্য যে আমি মার্কেটে ছাড়বো, ওই পণ্যের ডিজাইন তৈরিতে কোনটা ব্যবহার করা হয়? প্যাট, পিএলসি, এনআইটি, সিআইডি? কোনটা? অবশ্যই সিআইডি, যেটাকে বলা হয় অটোকেড। 2D 3D ডিজাইন করা হয় যার মাধ্যমে। এই অটোকেড সফটওয়্যারটা সবচেয়ে বেশি ইউজ করে যারা হচ্ছে তোমার ইঞ্জিনিয়ারিং সেক্টর আছে, স্ট্রাকচারাল ডিজাইন করে, বিভিন্ন ধরনের বিল্ডিং এর ডিজাইন করে, পণ্যের ডিজাইন করে, জুতার ডিজাইন করে, এরা সবসময় এই অটোকেড ইউজ করে, ঠিক আছে? কি ইউজ করে? ক্যাট সফটওয়্যারটা ইউজ করে। তাহলে পণ্যের ডিজাইন তৈরিতে কোনটা প্রয়োজন হয়? অবশ্যই সিআইডি বা ক্যাট। ওকে, আচ্ছা, এরপর বায়োমেট্রিক্স ব্যবহৃত হয় কোনটাতে? বায়োমেট্রিক্স ব্যবহৃত হয় কোনটাতে বলো? কৃত্রিম বুদ্ধিমত্তায়, ব্যক্তি শনাক্তকরণে, যোগাযোগ ক্ষেত্রে, না চিকিৎসা ক্ষেত্রে? কোথায় বলো বায়োমেট্রিক্স ব্যবহৃত হয় কোনটাতে? অবশ্যই ব্যক্তি শনাক্তকরণে। কোথায়?
বায়োমেট্রিক্সের মাধ্যমে আমরা ডিএনএ এর সাথে ডিএনএ মিলাই একটা ডিএনএ পাইছি, ওই ডিএনএ এর সাথে আমরা অপরাধ যেখানে হয়েছে এখান থেকে একটা ডিএনএ পাইছি, কালেক্ট করছি, ওই ডিএনএ এর সাথে বিভিন্ন লোকের ডিএনএ, সন্দেহভাজন মানুষের ডিএনএ মিলাই দেখব, যদি মিলে তাহলে ওই অপরাধী। তাহলে এইভাবে করে যদি ব্যক্তি শনাক্তকরণ করতে চাই তাহলে সেটা কোন পদ্ধতিতে করা যায়? বায়োমেট্রিক্স পদ্ধতিতে। কোন পদ্ধতিতে? বায়োমেট্রিক্স পদ্ধতি। তাহলে আনসার হবে কি ভাইয়া? বায়োমেট্রিক্স। কি হবে? বায়োমেট্রিক্স। ঠিক আছে, এরপর কোনটি মলিকুলার মেডিসিন তৈরি করা, মলিকুলার মেডিসিন তৈরি করতে কোন প্রযুক্তি ব্যবহার করা হয়? ঠিক আছে, কোনটি মলিকুলার মেডিসিন তৈরির প্রযুক্তি, কোনটি মলিকুলার মেডিসিন তৈরির প্রযুক্তি? তাহলে কোনটা বলো? ন্যানো টেকনোলজি, রোবোটিক্স, বায়োমেট্রিক্স নাকি বায়ো ইনফরমেটিক্স? কোনটা? ন্যানো টেকনোলজি মানে ছোট না, হবে না, ন্যানো মানে খুব ছোট। তারপর হচ্ছে রোবোটিক্স, রোবোটিক্সে কিন্তু মলিকুলার মেডিসিন তৈরি করা হয় না, বায়োমেট্রিক্সে তৈরি হয় না। বায়োমেট্রিক্সে আমরা জাস্ট কি করতে পারি, যে সন্দেহভাজন ব্যক্তি বের করতে পারি বা ব্যক্তির পরিচয় বের করতে পারি, শনাক্তকরণ করতে পারি। বায়ো ইনফরমেটিক্স, এটা কি হবে? বায়ো ইনফরমেটিক্স। এই প্রক্রিয়ায় আমি প্রত্যেকটা জিনিসের ডিএনএ আরএনএ কে ভাগ করতে পারি, ডিএনএ আরএনএ তে কি আছে কি নাই সবগুলো বের করে ফেলতে পারি, এবং এই ডিএনএ আরএনএ নিয়ে আলোচনা এবং অ্যানালাইসিস করার পর আমরা মলিকুলার মেডিসিন তৈরি করতে পারি। তাহলে যেটাই হচ্ছে বায়ো ইনফরমেটিক্সের মাধ্যমে। কিসের মাধ্যমে? বায়ো ইনফরমেটিক্স। ঠিক আছে, আনসার কি হবে তাহলে স্যার? কোনটি মলিকুলার মেডিসিন তৈরির প্রযুক্তি? বায়ো ইনফরমেটিক্স। বায়ো ইনফরমেটিক্স। ঠিক আছে, তারপর দেখো বায়োমেট্রিক্স আচরণগত বৈশিষ্ট্য। আমরা জানি বায়োমেট্রিক্সের দুইটা বৈশিষ্ট্য থাকে, একটা হচ্ছে ফিজিওলজিক্যাল, শারীরভিত্তিক, ফিজিওলজিক্যাল, আরটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স, ক্যারেক্টারিস্টিক্স। তাহলে ফিজিওলজিক্যাল কোনটা? যেখানে আমাদের শরীরের অবয়ব নিয়ে কথা হবে, আমার চেহারা, আমার ফিঙ্গারপ্রিন্টস, এগুলো সব ফিজিওলজিক্যাল। আর ক্যারেক্টারিস্টিক্স কি? যেটা আমাদের ক্যারেক্টার, যেমন ভয়েস, আমি কেমন করে লিখি, এগুলো হচ্ছে আমার ক্যারেক্টারিস্টিক্স, আচরণগত বৈশিষ্ট্য। কি কত বৈশিষ্ট্য? আচরণগত বৈশিষ্ট্য। এবং এই বায়োমেট্রিক্সে আচরণগত বৈশিষ্ট্যের মধ্যে নিচের কোনটা আছে বলো? কিস্ট্রোক, ডিএনএ গঠন, রেটিনা স্ক্যান নাকি মুখমণ্ডল শনাক্তকরণ? অবশ্যই কিস্ট্রোক। মানে আমি একটা কিবোর্ডে কেমনে করে লিখতেছি, আমার হাতের ডিজাইনটা কেমন, লিখতেছি কেমনে করে, এটাকে বলা হয় কিস্ট্রোক। ঠিক আছে, আর এই কিস্ট্রোক কি হচ্ছে? অবশ্যই আচরণগত বৈশিষ্ট্য। বায়োমেট্রিক্সে কিসের বৈশিষ্ট্য? আচরণগত বৈশিষ্ট্য। বলো কি ভাইয়া? আচরণগত বৈশিষ্ট্য। ঠিক আছে, কিস্ট্রোক। ওকে, এরপর ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করার প্রযুক্তি কোনটা? অদ্বিতীয়ভাবে, ওইরকম ব্যক্তি আর নাই, ওই একটা ব্যক্তিকে আমাকে বের করতে হবে, এবং এটা করা হয় অবশ্যই বায়োমেট্রিক্স পদ্ধতিতে, যেটা আমরা অলরেডি এনআইডি কার্ডে ইউজ করি। কোথায় ইউজ করি? এনআইডি। প্রত্যেকের দেখবে এনআইডি কার্ডের ফিঙ্গারপ্রিন্টস কিন্তু একরকমই, এর ফিঙ্গারপ্রিন্টের সাথে আরেকজনের ফিঙ্গারপ্রিন্ট কখনোই মিলবে না। তার মানে অদ্বিতীয়ভাবে শনাক্তকরণের প্রযুক্তি যেটা, সেটা হচ্ছে বায়োমেট্রিক্স। সেটা কি স্যার? বায়োমেট্রিক্স। ঠিক আছে, সেটা কি? বায়োমেট্রিক্স। সেটা কি বলো ভাইয়া? বায়োমেট্রিক্স। এরপর দেখো ক্যাপচার, এক্সট্রাকশন, কম্পারিজন ও ম্যাচিং কোন প্রযুক্তি ক্ষেত্রে ব্যবহার করা হয়? কোন নিচের কোনটির মধ্যে আমরা এই ক্যাপচার করি, এক্সট্রাকশন করি, কম্পারিজন করি, তারপর ম্যাচ করি? সেটা অবশ্যই বায়োমেট্রিক্স। সেটা অবশ্যই কি? বায়োমেট্রিক্স। ব্যাপারটা আমি তোমাকে বলি, দেখো কোন একটা জায়গায় অপরাধ সংঘটিত হইলো, ওখান থেকে আমি একটা ডিএনএ নমুনা পাইলাম, হয় ওর চুল নাহলে ওর স্কিনের কোন একটা পার্ট, ডিএনএ নমুনা পাইলাম, তাহলে একটা ক্যাপচার করে রাখলাম। ঠিক আছে, এবার আমার মনে করো 4 জনকে সন্দেহ হইলো, বা 2 জনকে সন্দেহ হইলো, 3 জনকে সন্দেহ হইলো, ওদেরকে আমি কি করলাম? ওদের ডিএনএ বের করলাম। ঠিক আছে, এক্সট্রাকশন করলাম, এক্সট্রাকশন করে এবার এটা ওই যে রাখছি ওখানে পাইছি, এর সাথে কম্প্যারিজন করলাম। কম্প্যারিজন করার পর যদি ম্যাচ করে তাহলে হ্যাঁ এদের মধ্যে কেউ একজন অপরাধী, আর যদি ম্যাচ না করে এরা অপরাধী না। তাহলে এই সকল জিনিসপাতি কোথায় করা হয়? তাহলে করা হয় সেটা বায়োমেট্রিক্সে। কোথায় করা হয় স্যার? বায়োমেট্রিক্সে। কোথায় করা হয় স্যার? বায়োমেট্রিক্সে। ওকে, কোথায় করা হয়? বায়োমেট্রিক্স। ক্যাপচার, এক্সট্রাকশন, কম্প্যারিজন আর ম্যাচিং করা হয় বায়োমেট্রিক্সে। আচ্ছা, এরপর দেখো প্রোটিনের সিকোয়েন্স। প্রোটিনের কি? পৃথিবীতে কয় রকম প্রোটিন আছে জানো? 20 রকমের প্রোটিন আছে। কয় রকমের? 20 রকমের। ঠিক আছে, আমরা প্রোটিন এরকম লিউসিন, আইসোলিউসিন, ভ্যালিন, এরকম 20টা প্রোটিন আছে। এই প্রোটিনের সিকোয়েন্সগুলো কেমন? একটা ডিএনএতে প্রোটিনের সিকোয়েন্স কেমন, কোনটার পর কোনটা, কোনটা আগে কোনটা পরে, এটাকে বলে সিকোয়েন্স। এই সিকোয়েন্সগুলো কেমন আছে তা বের করা হয় একমাত্র কিসের মাধ্যমে? বলো, বায়ো ইনফরমেটিক্সের মাধ্যমে। কিসের মাধ্যমে? বায়ো ইনফরমেটিক্স। প্রোটিনের সিকোয়েন্স তৈরির প্রযুক্তি তাহলে কি? বায়ো ইনফরমেটিক্স। কি? বায়ো ইনফরমেটিক্স। বায়ো ইনফরমেটিক্স জীবনের সবকিছু ইনফো নিয়ে একটু বিশ্লেষণ করা হয়, যেটাকে বলে বায়ো ইনফরমেটিক্স। ওখানে আমরা বুঝতে পারি কোনটা প্রোটিন আগে, কোন প্রোটিনটা পরে, এদের সিকোয়েন্সটা কেমন। তাহলে প্রোটিনের সিকোয়েন্স তৈরির প্রযুক্তি কোনটা? বায়ো ইনফরমেটিক্স। ঠিক আছে, প্রোটিনের সিকোয়েন্স তৈরির প্রযুক্তি কোনটা? বায়ো ইনফরমেটিক্স। আশা করি মনে থাকবে তোমাদের। এরপর দেখো নিচের কোনটিতে জীববিজ্ঞানের সাথে ডেটাবেজ, অ্যালগরিদম, পরিসংখ্যান ইত্যাদি বিষয়ের সমন্বয় হয়েছে?
আমরা প্রথমে জীববিজ্ঞান মানে জীবের সাথে এই ডেটাবেজ, অ্যালগোরিদম আর পরিসংখ্যান ইত্যাদি বিষয়ে সমন্বয় করছি, সেটা হচ্ছে অবশ্যই বায়ো ইনফরমেটিক্স। নামে আছে দেখো, বায়ো মানে জীবন আর ইনফরমেটিক্স মানে কি পরিসংখ্যান বা হিসাব নিকাশ, ঠিক আছে, হিসাব নিকাশ, ডেটাবেজ, অ্যালগোরিদম এগুলো রিলেটেড। তাহলে বায়ো ইনফরমেটিক্স কোথায়? বায়ো ইনফরমেটিক্সে। আসলে দেখো এমসিকিউগুলো কিন্তু খুব সহজ, কিন্তু সমস্যা কোথায় জানো? সমস্যা হচ্ছে তোমরা ওভার থিঙ্কিং করো। তোমরা হয়তো ভাবো অনেক কঠিন আসবে, একদম ভিতরে ডাইভ ইন করে যাও, অনেক ভিতরে যখন যাও দেখা যায় কি যেগুলো আসবে এগুলোই তোমরা মিসিং করে ফেলো। এই যে কত সহজ এগুলা, ঠিক আছে, কিন্তু তোমরা অনেক ভিতরে চলে যাও ওভার থিঙ্কিং করে। এই ধরনের ওভার থিঙ্কিং করা যাবে না। এই যা পড়াচ্ছি ওই রিলেটেডই পড়ালেখা করো, ঠিক আছে, ওই রিলেটেডই পড়ালেখা করো। যেমন বায়ো ইনফরমেটিক্স কি, বায়ো ইনফরমেটিক্সে কি কি কাজ করা হয়, কার সাথে কার সমন্বয় করা হয়, এগুলো পড়লে মোটামুটি পেরে যাবা, ঠিক আছে, এইগুলোই আসবে, অতিরিক্ত ডাইভ ইন করার দরকার নেই। আশা করি তোমরা বুঝছো। আচ্ছা, তাহলে তাহলে কি হবে? বায়ো ইনফরমেটিক্স। কি হবে ভাইয়া? বায়ো ইনফরমেটিক্স হচ্ছে। ওকে, এরপর দেখো বিজ্ঞানী মাকসুদুল আলম, তোমরা হয়তো চিনো কেউ কেউ। মাকসুদুল আলম কোন বিষয়ে গবেষণা করে বিশ্ব দরবারে খ্যাতি অর্জন করেন? কোন বিষয়ে? ভুট্টা নিয়ে, ধান নিয়ে, চা নিয়ে নাকি পাট নিয়ে? অবশ্যই সেটা কি নিয়ে বলো তো ভাইয়া? ডান, ওরিজা স্যাটিভা নিয়ে। কি নিয়ে? ওরিজা স্যাটিভা, ধানের বৈজ্ঞানিক নাম ওরিজা স্যাটিভা। হ্যাঁ, ওরিজা স্যাটিভা নিয়ে কি হয়? গবেষণা করে বিশ্ব দরবারে খ্যাতি অর্জন করে, এটাই হচ্ছে ওর বৈজ্ঞানিক নাম, ওরিজা স্যাটিভা। ওকে, আচ্ছা, তাহলে ধান নিয়ে। এরপর দেখো, এটা তো সবাই পারো, জিএমও এর পূর্ণরূপ কি? এর পূর্ণরূপ কি? এটা হচ্ছে অ্যাব্রিভিয়েশন, এর পূর্ণরূপ কি? জেনেটিক্যালি মডিফাইড, জেনেটিক্যালি মডিফাইড, কই? জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম। কি? অর্গানিজম, ঠিক আছে, জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম। পারবা? আশা করি পারবা। জিএমও। এরপর দেখো, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর জনক কে? এটা তো মুখস্থ, পল বার্ক। কে? জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর জনক কে? পল বার্ক। কে? পল বার্ক। এটা জ্ঞানমূলক শব্দ, তোমরা এটা মুখস্থ রাখো। তাহলে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর জনক কে? অবশ্যই পল বার্ক। কে? পল বার্ক। এরপর দেখো, কোনটি ডিএনএ এর নতুন সিকোয়েন্স তৈরির প্রযুক্তি? এর আগে দেখো আমরা কিন্তু পড়ছিলাম ডিএনএ পড়ে নেই, এর আগে পড়ছিলাম আমরা প্রোটিনের সিকোয়েন্স। কিন্তু এবার খেয়াল করো ডিএনএ এর সিকোয়েন্স। কোন ডিএনএটা কেমন? ডিএনএতে যে বেসগুলো থাকে, পিরিডিন, পাইরিমিডিন বেসগুলো থাকে, কেমন আছে ওরা, ওদের সিকোয়েন্সগুলো কেমন আছে, এটা বের করার জন্য কোন প্রযুক্তি ব্যবহার করা হয়? ন্যানো টেকনোলজি না, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, বায়োমেট্রিক্স, বায়ো ইনফরমেটিক্স। তো তোমরা গোলায় ফেলবা কি জানো? জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর সাথে বায়ো ইনফরমেটিক্স গোলায় ফেলবা। তো মনে রাখা ভালো যে যদি বলে ডিএনএ এর সিকোয়েন্স তাইলে হবে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। কি ইঞ্জিনিয়ারিং? জেনেটিক ইঞ্জিনিয়ারিং। আর যদি বলা হয় প্রোটিনের সিকোয়েন্স তাহলে বায়ো ইনফরমেটিক্স। তাহলে এখন যেহেতু বলছে ডিএনএ এর নতুন সিকোয়েন্স, তাইলে হবে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। কি হবে ভাইয়া? জেনেটিক ইঞ্জিনিয়ারিং। আশা করি তোমরা ক্লিয়ার। এই ভুলটা তোমরা কখনোই করবে না, তাই তো? কিন্তু আমি যদি এটা না বলতাম তোমরা ভুল করতে। ওকে, তাহলে কি হবে? জেনেটিক ইঞ্জিনিয়ারিং। কি হবে ভাইয়া? জেনেটিক ইঞ্জিনিয়ারিং। জেনেটিক ইঞ্জিনিয়ারিং। ওকে, আচ্ছা, তোমরা অলরেডি 33টা এমসিকিউ সলভ করে ফেললা। তোমরা বলো যে ক্লাসটা কেমন লাগতেছে তোমাদের। আশা করি তোমাদের ফিডব্যাকটা আমার কাজে লাগবে। ভবিষ্যতে আমরা ক্লাসে তোমাদের ফিডব্যাকগুলো ইউজ করব, ঠিক আছে? আচ্ছা, বলো কেমন লাগতেছে তোমাদের এই ক্লাস। আর অবশ্যই তোমরা যদি এই পিডিএফটা পাইতে চাও নিচে কমেন্ট বক্সে জানাও। যারা এই পিডিএফটা লাগবে তারা কমেন্টে জানিয়ে দাও যে স্যার আমার এটা লাগবে। অথবা আমাদের আরেকটা প্ল্যান আছে কিন্তু তোমাদের জন্য 500 এমসিকিউর একটা পিডিএফ তৈরি করা, ওটাও যারা পাইতে চাও আমাদেরকে জানাও যে কারা পাইতে চাও। ওকে, তাহলে চলো আমরা কি বললাম তাহলে? ডিএনএ এর সিকোয়েন্স তৈরির প্রযুক্তি কোনটা? অবশ্যই জেনেটিক ইঞ্জিনিয়ারিং। আর যদি বলে প্রোটিনের সিকোয়েন্স তাহলে হচ্ছে বায়ো ইনফরমেটিক্স। মনে থাকবে তো? মনে? ওকে ওকে বাচ্চারা, চলো এরপর ট্যানারি শিল্পের বর্জ্যকে দূষণমুক্ত করতে কোন প্রযুক্তি ব্যবহার হয়? ট্যানারি মানে চামড়া শিল্প। চামড়া শিল্পে যে দূষণগুলো হয় এই দূষণগুলো মুক্ত করতে কোন প্রযুক্তি ব্যবহার করা হয়? ভার্চুয়াল রিয়ালিটি না, বায়ো ইনফরমেটিক্স, ন্যানো টেকনোলজি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং। মানে দেখো বায়ো মানে জীবন নিয়েই করলে সেটা হচ্ছে বায়োতে আসবে অথবা জেনেটিকে আসবে। জীবন নিয়ে করতেছি না, আমি করতেছি ট্যানারি নিয়ে, যেটা হচ্ছে অবশ্যই ন্যানো টেকনোলজি। আমি যদি ন্যানো টেকনোলজি ইউজ করি তাহলে এই যে ট্যানারির যেসব বর্জ্য পদার্থ আছে সেগুলো দূষণমুক্ত করতে পারবো। কি করতে পারবো? দূষণমুক্ত করতে পারবো ন্যানো টেকনোলজিতে। তাহলে আনসার কি আমাদের? ন্যানো টেকনোলজি। ন্যানো টেকনোলজি, ঠিক আছে? এবার দেখো ন্যানো টেকনোলজি নিয়ে প্রশ্ন আরো। টপ ডাউন পদ্ধতিতে কোন জিনিসকে নির্দিষ্ট আকার দেওয়া হয়? কোন জিনিসকে নির্দিষ্ট আকার দেওয়া হয়, এর সাথে সংশ্লিষ্ট প্রযুক্তি কোনটা? মানে টপ ডাউন পদ্ধতি। আমরা জানি ন্যানো টেকনোলজির দুটো পদ্ধতি আছে, একটা হচ্ছে টপ ডাউন আর হচ্ছে বটম আপ। বটম আপ। টপ ডাউন কোনটা? টপ ডাউন হচ্ছে যেটাতে বড়
বড় বড় জিনিসপাতি ভেঙে ছোট করা হয়, বড় বড় জিনিসপাতি ভেঙে কি করা হয়, ছোট করা হয়, এটাকে বলা টপ ডাউন পদ্ধতি। ঠিক আছে, আবার আরেকটা কথা বলছি কি বটম আপ, যেটাতে ছোট 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 জিনিস মিলে বড় বড় তৈরি করা হয়। ঠিক আছে, বড় বড় কম্পোনেন্ট তৈরি করা হয়, এটাকে বলা হয় বটম আপ। তাহলে এটাকে কি বলা হয়, টপ ডাউন, টপ ডাউন। আর এটাকে বলা হয় কি, বটম আপ, বটম আপ। ঠিক আছে, এই দুটাই টার্মই কোথায় আছে, ন্যানো টেকনোলজিতে আছে। কোথায় আছে স্যার, ন্যানো টেকনোলজিতে আছে। ঠিক আছে, তাহলে কি বলবো, টপ ডাউন পদ্ধতিতে কোনো জিনিসকে যদি নির্দিষ্ট আকার দেওয়া হয়, এর সাথে সংশ্লিষ্ট প্রযুক্তি কোনটা, অবশ্যই ন্যানো টেকনোলজি। কোনটা বলো ভাইয়া, ন্যানো টেকনোলজি, ন্যানো টেকনোলজি। ঠিক আছে, 4 নাম্বার কি হবে তাহলে, ন্যানো টেকনোলজি। এরপর দেখো 36 নাম্বার, ন্যানো বলতে কি বুঝাই, মানে ন্যানো বুঝাই কোনটি, ন্যানো বুঝাই কোনটি, অবশ্যই মনে রাখতে হবে 1 মিটার। যদি বলে ন্যানোমিটার, 1 ন্যানোমিটার সমান হচ্ছে 10 ইনভার্স 9 মিটার। এটাকে বৈজ্ঞানিক ভাষায় ইনভার্স বলে। 10 টু দি পাওয়ার -9 বলতে পারো, 10 ইনভার্স 9 বলতে পারো। ঠিক আছে, তাহলে কোনটা, 10 ইনভার্স 9 মিটার। কত মিটার, 1 ন্যানোমিটার সমান কত, 10 ইনভার্স 9 মিটার। অথবা একটা 1 মিটারের যদি দৈর্ঘ্যের কোনো কিছু নাও, এর 100 ভাগের 1 ভাগ, 100 কোটি ভাগের 1 ভাগ। কেমন, 100 কোটি ভাগ যদি করো, ওইখান থেকে যদি 1 ভাগ নাও, 100 কোটি ভাগের এই 1 ভাগই হচ্ছে 1 ন্যানোমিটার। চিন্তা করো কত ছোট, কত ছোট, চিন্তা করো। মানে 1 মিটার নিবা, মিটারকে 100 কোটি ভাগ করবা, ওইখান থেকে 1 ভাগই হচ্ছে 1 ন্যানোমিটার। বুঝছো, মানে চুলের চাইতেও অনেক কম, চুলের চাইতেও অনেক ছোট। ওকে, তাহলে কি ন্যানো বোঝায় কোনটি, তাহলে 10 ইনভার্স 9 মিটার। 10 ইনভার্স কি মিটার, 9 মিটার। 10 ইনভার্স 9 মিটার। ন্যানো পার্টিকেলের আকৃতি কেমন হয়, অবশ্যই তোমরা জানো সেটা, 1 থেকে 100 ন্যানোমিটারের মধ্যে। কতর মধ্যে স্যার, 1 থেকে 100 ন্যানোমিটারের মধ্যে। ন্যানো পার্টিকেলের আকৃতি কত, তাহলে 1 থেকে 100 ন্যানোমিটার। 1 থেকে কি 100 ন্যানোমিটার। এরপর বলো টপ ডাউন। এই যে টপ ডাউন পদ্ধতি ব্যবহৃত হয় কোনটিতে, আমরা অলরেডি বলে দিছি, এই টপ ডাউন বা বটম আপ এইগুলো ইউজ হয় ন্যানো টেকনোলজিতে। টপ ডাউন পদ্ধতিতে কি করা হয় বলতো, বড় কোনো এলিমেন্টসকে ভেঙে ছোট করা হয়। বড় কোনো এলিমেন্টসকে ভেঙে কি করা হয় স্যার, ছোট করা হয়, যেটাকে বলা হয় টপ ডাউন পদ্ধতি। কি পদ্ধতি বলে, টপ ডাউন পদ্ধতি। এবং কোথায় ইউজ হয় সেটা, ন্যানো টেকনোলজিতে। কোথায় ইউজ হয় স্যার, ন্যানো টেকনোলজিতে। আই থিঙ্ক বুঝতে পারছি তোমাদের। এরপর দেখো, ন্যানো অবজেক্ট তৈরি করা হয় কোথা থেকে, ন্যানো অবজেক্ট, এই যে ছোট ছোট অবজেক্ট, ন্যানোমিটার স্কেলে যে অবজেক্টগুলো তৈরি হয় সেটা কোত্থেকে, অবশ্যই মলিকিউলার কম্পোনেন্ট থেকে। কি থেকে, মলিকুলার। মলিকুল মানে অনেক ছোট হয়, এরা অনেক ছোট হয়। এই ছোট কম্পোনেন্টগুলো থেকেই ন্যানো জিনিসপাতি তৈরি করা হয় বা ন্যানো অবজেক্ট তৈরি করা হয়। ঠিক আছে, কোত্থেকে তাইলে, মলিকুলার কম্পোনেন্ট থেকে, ছোট ছোট কম্পোনেন্ট থেকে আরো একটু বড়, যেগুলো কিন্তু ন্যানোমিটার স্কেলের, ওই অবজেক্টগুলাই তৈরি করা হয়। আশা করি বুঝতে পারছি। তাহলে ন্যানো অবজেক্ট তৈরি করা হয় কোথা থেকে, মলিকুলার কম্পোনেন্ট থেকে। মলিকুলার থেকে কম্পোনেন্ট থেকে। এরপর দেখো সানস্ক্রিন, আমরা যে সানস্ক্রিন আর ময়শ্চারাইজার ইউজ করি, সেগুলো তৈরি হয় কিসের মাধ্যমে, সেগুলো তৈরি হয় কি কিসের মাধ্যমে, অবশ্যই ন্যানো টেকনোলজির মাধ্যমে। ঠিক আছে, কিসের মাধ্যমে, যেমন জিঙ্ক অক্সাইড ইউজ করা হয়, মাঝে মধ্যে কপারও ইউজ করা হয়। এই জিঙ্ক অক্সাইডের ন্যানো পার্টিকেল দিয়েই সানস্ক্রিন বা ময়শ্চারাইজার গুলো তৈরি করা হয়। জিঙ্ক অক্সাইডের কি দিয়ে, ন্যানো পার্টিকেল গুলো দিয়ে। কারণ এই যে ন্যানো অবজেক্ট গুলো আছে না, এগুলো সান রেকে তোমার কি করতে পারে, ফেস থেকে দূরে রাখতে পারে, ফেসে আসতে হিন্ডার দেয়, বাধা প্রদান করে। দ্যাটস ওয়াই এই জিঙ্ক অক্সাইডকে কি করা হয়, জিঙ্ক অক্সাইডের যে ন্যানো পার্টিকেলস গুলো আছে, এগুলো হচ্ছে সানস্ক্রিন বা ময়শ্চারাইজারে ইউজ করা হয়। ওকে ওকে, আশা করি তাহলে বুঝবা। তাহলে কোত্থেকে, ন্যানো টেকনোলজি। ঠিক আছে, তাহলে সানস্ক্রিন আর ময়শ্চারাইজার তৈরিতে ব্যবহৃত কোনটা প্রযুক্তি, ন্যানো টেকনোলজি ইউজ করা হয়। কি ইউজ করা হয় স্যার, ন্যানো টেকনোলজি। ওকে, এরপর দেখো, খাদ্যজাত দ্রব্যের প্যাকেজিং ও প্রলেপ, প্যাকেজ করতে আর প্রলেপ দিতে নিচের কোন প্রযুক্তি ইউজ করা হয়, অবশ্যই এটাও হচ্ছে বায়োমেট্রিক্স না, জেনেটিক ইঞ্জিনিয়ারিং তো নাই, বায়ো ইনফরমেটিক্স না, যেটা জীবন নিয়ে, বায়ো মানেই জীবন, বায়ো মানে কি জীবন। ঠিক আছে, বায়ো এটা মনে রাখবা, জীবন সংক্রান্ত কোনো কিছু হইলেই বায়ো আসে। তো দেখো এখানে খাদ্যজাত প্যাকেজিং কি জীবন সম্পর্কে, তাতে একদম নাই। তাহলে আর বাকি আছে কি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং। জেনেটিক ইঞ্জিনিয়ারিং আমরা জানি জীবন নিয়েই, জীবনের নিয়েই কাহিনী, জিন নিয়ে কাহিনী, কার জিন কেমনে জেনেটিক জিনগুলো চেঞ্জ করা যায়, ডিএনএ চেঞ্জ করা যায়, এটাই হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং কাজ। ঠিক আছে, তাহলে যেটা বাকি আছে সেটা হচ্ছে ন্যানো টেকনোলজি। ন্যানো কি টেকনোলজি। তাহলে কি জানলাম, খাদ্যজাত দ্রব্যের প্যাকেজিং ও প্রলেপ তৈরিতে ব্যবহৃত হয় প্রযুক্তি কি, কোনটা, ন্যানো টেকনোলজি। ওকে, এরপর কম্পিউটার ইথিক্সের নির্দেশনা কয়টা, যে আমরা জানি, অবশ্যই তোমরা জানো, কম্পিউটার ইথিক্সের নির্দেশনা কয়টা, অবশ্যই 10টা। অন্যের ক্ষতি করা যাবে না, অন্যের অনুমতি ছাড়া কম্পিউটারে ঢোকা যাবে না। ঠিক আছে, এই হচ্ছে এগুলো সব ইথিক্স আর কি। এরকম ইথিক্স কয়টা আছে, 10টা আছে। কম্পিউটার ইথিক্স কয়টা আছে স্যার, এরকম আছে 10টা। ঠিক আছে, আচ্ছা এরপর দেখো, নেট ভিত্তিক অন্যের তথ্যকে নিজের নামে চালিয়ে দেওয়া।
তোমার তথ্য আমি নিজের নামে চালিয়ে দিলাম, সেটা হচ্ছে প্লেজিয়ারিজম। কি নাম? প্লেজিয়ারিজম। কি নাম? প্লেজিয়ারিজম। অন্যের লেখা আমার নামে চালাই দিলাম, অন্য একটা রিসার্চ করছে, রিসার্চ পেপার আছে, সেটা ওর নাম কাট দিয়ে আমার নাম বসে দিলাম, ঠিক আছে? বা ওর একটা আর্টিকেল আমি নিয়ে এসেছি আমার নামে চালাই দিলাম, যেটা হচ্ছে প্লেজিয়ারিজম। কিরিজম? প্লেজিয়ারিজম, ঠিক আছে? আচ্ছা, এরপর অনুমতি ব্যতীত কোনো কম্পিউটারে নেটওয়ার্কে প্রবেশ করে কম্পিউটার ব্যবহার করাকে কি বলে? অবশ্যই এটাকে বলে হ্যাকিং। কি বলে? হ্যাকিং। অন্যের অনুমতি, তোমার অনুমতি ছাড়া যদি আমি তোমার কম্পিউটারে ঢুকে যাই তাহলে সেটা হচ্ছে কি? হ্যাকিং। সেটা কি স্যার? হ্যাকিং। ওকে, এরপর দেখো, এরপর দেখো কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ ক্ষেত্র। এবার আমরা তাহলে জ্ঞানমূলক শেষ। এবার অন্য একটা টপিকে যাই, মানে অন্য একটা ধরনের এমসিকিউতে যাই। কি বলছে? কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ ক্ষেত্র কোনটা? কৃষিতে, ই কমার্সে, নাকি যুদ্ধক্ষেত্রে? অবশ্যই তিনটাতে কৃত্রিম বুদ্ধিমত্তা ইউজ করা যায়। কৃষিতে আমরা চাইলে ইউজ করতে পারি, ই কমার্সও চাইলে পারি, যুদ্ধক্ষেত্র পারি। তাহলে আমাদের সঠিক আনসার কি হবে? সবগুলোই, ঠিক আছে? সবগুলোর মধ্যেই এআই ইউজ করা যায়, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করা যায়। ওকে, এরপর দেখো কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগের ক্ষেত্রে যেই সকল প্রোগ্রামিং ভাষা ব্যবহার করা হয় তা হলো কোনটা কোনটা ইউজ করা হয় বলছি? ম্যাটল্যাব ইউজ করা হয় না, শার্টলু ইউজ করা হয় না, ম্যাটল্যাব ইউজ করা হয়, শার্টলু ইউজ করা হয়, কিন্তু সিএসএস ইউজ করা হয় না, ঠিক আছে? তাহলে কোনটা হবে? 1 আর 2 ম্যাটল্যাব ইউজ করা হয়। তাহলে একটা লিখে নাও, কি কি বলছি? সি ছিল, সি প্লাস প্লাস ছিল, তারপর ছিল পাইথন কৃত্রিম বুদ্ধিমত্তায়, আর কি ছিল? সিলিপস ছিল। কি ছিল? সিলিপস। আরটা ছিল হচ্ছে প্রোলগ, তাই না? কি ছিল? প্রোলগ। আরেকটা দাও, সেটা হচ্ছে ম্যাটল্যাব। সেটা কি? ম্যাটল্যাব। এই ল্যাঙ্গুয়েজগুলো ইউজ করা হয়। তাহলে সিএসএস আছে আমাদের? না, সিএসএস নাই। তাহলে আমাদের আনসার হচ্ছে কি? 1 আর 2। আনসার কি? 1 আর 2। ম্যাটল্যাব ইউজ করা হয়, শার্টলো ইউজ করা হয়, বাট সিএসএস ইউজ করা হয় না। তাহলে ম্যাটল্যাবও ঠিক আছে, শার্টলো ঠিক আছে। 1 আর 2 হচ্ছে আমাদের আনসার। 1 আর 2 কি আমাদের আনসার? কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগের ক্ষেত্রে যে সকল প্রোগ্রামিং ভাষা ব্যবহার করা হয় তা হচ্ছে কি? ম্যাটল্যাব আর শার্টলো। ম্যাটল্যাব আর কি? শার্টলো। এরপর দেখো আচরণগত বৈশিষ্ট্যের বায়োমেট্রিক হচ্ছে, মানে কোন পদ্ধতিতে আচরণগত বৈশিষ্ট্য কাজে লাগানো হয়? হাতে করা স্বাক্ষর যাচাইকরণ, ডিএনএ পর্যবেক্ষণ না, ডিএনএ পর্যবেক্ষণ না, কণ্ঠস্বর যাচাইকরণ। এই দুটাই। কণ্ঠস্বর হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স, ঠিক আছে? তারপর হাতে করা স্বাক্ষর, এটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স, আচরণগত বৈশিষ্ট্য। কি বৈশিষ্ট্য? আচরণগত বৈশিষ্ট্য। তাহলে আমাদের আনসার হচ্ছে 1 আর 3। আনসার কি? 1 আর 3, এটাই হচ্ছে আমাদের আনসার, ঠিক আছে? তাহলে দেখো আচরণগত বৈশিষ্ট্যের বায়োমেট্রিক্স কোনটা? যে আমরা যদি হাতে করা স্বাক্ষর দিয়ে কাউকে চিহ্নিত করি অথবা কণ্ঠস্বর থেকে চিহ্নিত করি, এই দুটাই হচ্ছে আচরণগত বৈশিষ্ট্যের ম্যাট্রিক্স। তারপর অন্যটা যদি আমরা চেহারা দিয়ে করি বা ফিঙ্গারপ্রিন্টস দিয়ে করি, এটা কিন্তু আচরণগত না, এটা হচ্ছে ফিজিওলজিক্যাল, শারীরভিত্তিক। কি ভিত্তিক? শারীরভিত্তিক, ঠিক আছে? এরপর দেখো ইনফরমেটিক্স ব্যবহৃত হয় কোন কোন ক্ষেত্রে? ডিএনএ ম্যাপিং এর ক্ষেত্রে, হ্যাঁ ডিএনএ ম্যাপিং করা যায়, এটার মাধ্যমে জিন ফাইন্ড করা যায়। মেশিন লার্নিং না, মেশিন লার্নিং হবে না। কি হবে না? মেশিন লার্নিং ইউজ করা হয় কোথায়? এআই তে, কৃত্রিম বুদ্ধিমত্তায় মেশিন লার্নিং ইউজ করা হয়। তাহলে ডিএনএ ম্যাপিং আর জিন ফাইন্ডিং ইউজ করা হয় বায়ো ইনফরমেটিক্সে। কোথায়? বায়ো ইনফরমেটিক্সে। আমরা কোন একটা প্রাণীর, ঠিক আছে, প্রাণীর ডিএনএ ম্যাপিং করতে পারবো, ওর মধ্যে একটা ফিক্সড জিনকে ফাইন্ড করতে পারবো, খুঁজে পাবো এই বায়ো ইনফরমেটিক্স ইউজ করে। আশা করি তোমরা বুঝছো। 1 আর 2। এরপর দেখো ক্রায়োসার্জারিতে ব্যবহৃত হয় কোনটা ব্যবহার করা হয়? তরল হাইড্রোজেন, হ্যাঁ করা যায়, তরল হাইড্রোজেন ইউজ করতে পারবে। আর্গন ইউজ করা যায়, চাইলে হিলিয়াম ইউজ করা যায়। তাহলে তিনটা ইউজ করা যায়। 1, 2, 3 হচ্ছে আমাদের আনসার, ঠিক আছে? তাহলে ক্রায়োসার্জারিতে ব্যবহৃত কি হয়? তরল হাইড্রোজেন, আর্গন গ্যাস অথবা হিলিয়াম গ্যাস, তিনটা ইউজ করা হয়। ওকে, এরপর দেখো কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারিক ক্ষেত্রসমূহ। কৃত্রিম বুদ্ধিমত্তায় কোন কোন কাজে ব্যবহার করা হয়? 1, এক্সপার্ট সিস্টেমে, ফাজি লজিকে, লার্নিং সিস্টেমে। তাহলে মোটামুটি সবগুলোতে ইউজ করা যায়। এক্সপার্ট সিস্টেমে ইউজ করা যায়, ফাজি লজিকে ইউজ করা যায়, লার্নিং সিস্টেমেও আমরা চাইলে এই কৃত্রিম বুদ্ধিমত্তা ইউজ করতে পারবো, ঠিক আছে? এরপরে দেখো আচরণগত বৈশিষ্ট্যের বায়োমেট্রিক্স হচ্ছে নিচের কোনটা? আবার প্রশ্ন আসছে, আচরণগত বৈশিষ্ট্যের বায়োমেট্রিক্স কোনটা? অবশ্যই ফেস রিকগনিশন না, ফেস রিকগনিশন না, কারণ এটা হচ্ছে ফিজিওলজিক্যাল, শারীরবৃত্তীয়, এটা হবে না। ভয়েস রিকগনিশন হবে, টাইপিং কি স্ট্রোক, এটা হবে, ঠিক আছে? তাহলে ফেস রিকগনিশন না, ভয়েস রিকগনিশনও না, তাহলে সরি আবার ফেস রিকগনিশন না, কারণ এটা হচ্ছে ফিজিওলজিক্যাল, তবে ভয়েস রিকগনিশন হবে, আর টাইপিং কি স্ট্রোকও হবে। কি হবে? সেটা হচ্ছে আচরণগত বৈশিষ্ট্য হবে কিসের? বায়োমেট্রিক্সের। তাহলে আনসার হবে কি? 2 আর 3। আনসার কি হবে স্যার? 2 আর 3 হচ্ছে আমাদের আনসার। 2 আর 3 কি আমাদের আনসার, ঠিক আছে? ন্যানো টেকনোলজি দিয়ে তৈরিকৃত যন্ত্র হতে পারে, ঠিক আছে? ন্যানো টেকনোলজি দিয়ে কি তৈরি করতে পারি? কম্পিউটার, হ্যাঁ তৈরি করা যায়। ক্রায়োপ্রোব তৈরি করা যায়, রোবটও তৈরি করা যায়, করতে পারবা। ন্যানো টেকনোলজি দিয়ে সব করতে পারবা।
ঠিক আছে, মানে ছোট ন্যানো টেকনোলজি ইউজ করে আমি চাইলে কম্পিউটারও তৈরি করতে পারি, ন্যানো কম্পিউটার তৈরি হবে। তারপর হচ্ছে ক্রায়োপ্রোব সুচ, ক্রায়োসার্জারি সুচ তৈরি করতে পারি, টিপ তৈরি করতে পারি। তারপর হচ্ছে রোবট হ্যাঁ তৈরি করা যায়। তাহলে তিনোটাই তৈরি করা যায়। তিনোটাই কি করা যায় স্যার? তৈরি করা যায়। ঠিক আছে, বিশ্বগ্রাম প্রতিষ্ঠার প্রয়োজনীয় উপাদান হলো, তাহলে বিশ্বগ্রাম প্রতিষ্ঠার প্রয়োজনীয় উপাদান কি অলরেডি পড়ে আসছি। হ্যাঁ, কানেক্টিভিটি লাগবে, ডেটা সক্ষমতা লাগবে। ঠিক আছে, তাহলে কোনটা হবে বলো তো? কানেক্টিভিটি লাগবে, সক্ষমতা লাগবে, অবশ্যই ডেটাও লাগবে। তাহলে তিনটাই হবে। ঠিক আছে, ডেটাও থাকতে হবে, নাহলে কি হবে? আচ্ছা, সফটওয়্যার, হার্ডওয়্যার, কানেক্টিভিটি, হিউম্যান ক্যাপাসিটি অথবা অ্যাওয়ারনেস, এর মধ্যে অবশ্যই ডেটাও লাগবে। নাহলে ডেটা না থাকলে আমরা কেমনে এক সফটওয়্যার বা এক কম্পিউটার থেকে কোনো কম্পিউটারে তথ্য পাঠাবো, আর কেমনি বিশ্বগ্রাম প্রতিষ্ঠা হবে? অবশ্যই ডেটা লাগবে। তাহলে তিনটাই হচ্ছে আমাদের আনসার। এরপর দেখো, ক্রায়োসার্জারিতে ব্যবহৃত যন্ত্রপাতি কোন কোনটা ইউজ করা হয় ক্রায়োসার্জারিতে? ক্রায়োপ্রোব সূচের মতো জিনিস ইউজ করা হয়। স্প্রে ডিভাইস, হ্যাঁ এটা ইউজ করা হয়। অ্যাকচুয়েটর কি ইউজ করা হয়? না, অ্যাকচুয়েটর হচ্ছে রোবোটিক্স ইউজ করা হয়। কোথায় স্যার? রোবোটিক্সে। তাহলে আনসার হবে কি 1 আর 2। আনসার কি হবে স্যার? 1 আর 2। ঠিক আছে, আনসার কি 1 আর 2। আচ্ছা, এরপর জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে জীবনের নতুন জিনোম আবিষ্কার করা যায়। বাণিজ্যিকভাবে ইনসুলিন তৈরি করা, হ্যাঁ এটা পারা যায়। তারপর হচ্ছে খুব সহজে ব্যক্তি শনাক্তকরণ করে, না এটা পসিবল না। ব্যক্তি শনাক্তকরণ করা যায় বায়োমেট্রিক্সের মাধ্যমে। কিসের মাধ্যমে স্যার? বায়োমেট্রিক্সের মাধ্যমে। তাহলে নতুন জিনোম আবিষ্কার করা হয়। কি করা হয় স্যার? নতুন জিনোম আবিষ্কার করা হয়, আর বাণিজ্যিকভাবে ইনসুলিন তৈরি করা হয়। কি তৈরি করা হয়? বাণিজ্যিকভাবে ইনসুলিন তৈরি করা হয়। তাহলে আনসার হচ্ছে কি 1 আর 2। কি হচ্ছে স্যার? 1 আর 2 হচ্ছে আমাদের আনসার। তাহলে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে কি করা হয়? নতুন জিনোম আবিষ্কার করা হয়, আর বাণিজ্যিকভাবে ইনসুলিন তৈরি করা যায়। ঠিক আছে, আচ্ছা এরপর ক্রায়োসার্জারিতে টিউমার টিস্যুর তাপমাত্রা হ্রাস বৃদ্ধি করা হয়, নাইট্রোজেন ও অন্যান্য ক্রায়োজেনিক এজেন্ট ব্যবহার করা হয়, অত্যধিক শীতল তাপমাত্রা প্রয়োগ করা হয়। তাহলে কোনটা করা হয় বলো? টিউমার টিস্যুর তাপমাত্রা হ্রাস বৃদ্ধি করা যায়, হ্রাস বৃদ্ধি করা যায়, নাইট্রোজেন অন্যান্য ক্রায়োজেনিক এজেন্ট ব্যবহার করা যায়, অত্যধিক শীতল তাপমাত্রা প্রয়োগ করা হয়। তাহলে তো তিনটাই হবে। হ্যাঁ, হ্রাস বৃদ্ধি করা। প্রথমে আমরা জানি এটাকে টেম্পারেচার একদম মাইনাসে নেওয়া হয়, তারপর সেটাকে ধরে নাও আমরা -196 নিলাম, সেটাকে আবার তুলে 20 থেকে 30 ডিগ্রিতে নেওয়া হয়। ঠিক আছে, মানে প্রথমে একটু কমিয়ে ফেলা হয়, তারপর আবার বাড়াই দেওয়া হয়। হ্রাস বৃদ্ধি দুটাই করা যায়। ঠিক আছে, আবার নাইট্রোজেন এবং অন্যান্য ক্রায়োজেনিক এজেন্টটা ইউজ করাই যায়। তবে অত্যধিক শীতল তাপমাত্রা প্রয়োগ করা যায়, যেটা হচ্ছে -196। জমে একদম বরফ হয়ে যাবে, সবকিছুই জমে বরফ হয়ে যাবে। তাহলে তিনটাই পসিবল। তিনটাই কি পসিবল? আচ্ছা, তাহলে এবার পড়ো। এবার আমরা উদ্দীপক পরে আনসার করব। উদ্দীপকটি পড়ো এবং 57-58 নং প্রশ্নের উত্তর দাও। কি বলছে? আরিশার বাবা গৃহস্থালির কাজে সহায়তা করতে সক্ষম একটি যন্ত্র তৈরি করেন। আরিশা দেখলো যন্ত্রটি গৃহকর্মীর মতোই ঘর পরিষ্কার করে, রান্না সহ নানা ধরনের কাজে সহায়তা করে। ঠিক আছে, তাহলে প্রশ্নটা দেখো, উদ্দীপকের যন্ত্রটার নিয়ন্ত্রণের মাধ্যম কোনটি? কোনটার মাধ্যমে যন্ত্রটা নিয়ন্ত্রণ? অবশ্যই সেটা রোবটের কথা বলছে। কার কথা বলছে স্যার? একটা রোবট নিয়ে আসছে ঘরের কাজ করার জন্য, এবং এই রোবটকে নিয়ন্ত্রণ করে কে? এর মস্তিষ্ক কোনটা? মস্তিষ্ক বলা হয় প্রসেসরকে। কাকে বলা হয়? প্রসেসরকে। ঠিক আছে, তাহলে এটা নিয়ন্ত্রণ করে হচ্ছে প্রসেসর। কি নিয়ন্ত্রণ করে? প্রসেসর। আর বৈদ্যুতিক মোটরগুলো কি করে? এটা হচ্ছে ঘোরাতে অ্যাকচুয়েটর হিসেবে কাজ করে। কি হিসেবে কাজ করে? অ্যাকচুয়েটর। আর পাওয়ার সিস্টেম হিসেবে আমরা জানি ব্যাটারি ইউজ করা হয়, আর যে সার্কিটগুলো ইউজ করা হয়, সার্কিট দিয়ে বানানো হয় রোবটটা, যেটাকে বলা হয় ইলেকট্রিক সার্কিট। তবে এই সবগুলো নিয়ন্ত্রণ করে কে? প্রসেসর। রোবটের ব্রেনের মতো কাজ করে। কার মতো কাজ করে স্যার? ব্রেন। রোবটের ব্রেন মতো কাজ করে, ব্রেনের মতো কাজ করে। ঠিক আছে, এরপর দেখো কোন কোন ক্ষেত্রে যন্ত্রটির ব্যবহার রয়েছে। কোন কোন ক্ষেত্রে? সামরিক ক্ষেত্রে, হ্যাঁ আমি যুদ্ধ না করে রোবট দিয়ে যুদ্ধ করাইতে পারবো। চিকিৎসা ক্ষেত্রে, হ্যাঁ চিকিৎসক নিজেই চিকিৎসা না করে রোবট দিয়ে করাইতে পারবে। ম্যানুফ্যাকচারিং, হ্যাঁ জিনিসপাতি ম্যানুফ্যাকচারিং করতে ইউজ করা যায়। তাহলে তিনের ক্ষেত্রেই রোবট ইউজ করা যায়। রোবট কি করা যায়? ইউজ করা যায়। ঠিক আছে, এরপর দেখো মিস্টার এক্স তুলার উন্নতজাত উদ্ভাবনে গবেষণা করেন। তাহলে গবেষণা করেন মানে কি? নিশ্চয়ই উনি জেনেটিক ইঞ্জিনিয়ারিং নিয়ে কাজ করতেছে। তিনি খরা সহিষ্ণু, অধিক ফলনশীল, অধিক ফলনশীল ও আগাম জাতের তুলা উদ্ভাবনে সাফল্য লাভ করেন। তাহলে এবার দেখো প্রশ্নটা দেখে আসি। প্রশ্ন কি বলছে? মিস্টার এক্স গবেষণায় কোন প্রযুক্তি ব্যবহার করেন? হ্যাঁ, তাহলে অবশ্যই জেনেটিক ইঞ্জিনিয়ারিং ইউজ করতেছে। কি ইউজ করতেছে? জিন। এক জিন থেকে অন্য জিন ট্রান্সফার করে সে করা সহিষ্ণু, তারপর হচ্ছে লবণ সহিষ্ণু জিনিসপাতি উদ্ভাবন করবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। কি ইঞ্জিনিয়ারিং স্যার? জেনেটিক ইঞ্জিনিয়ারিং। ওকে, এরপর মিস্টার এক্স এর ব্যবহৃত প্রযুক্তির প্রভাবে
প্রতিরোধ ক্ষমতা হ্রাস পাবে না, হ্রাস পাবে না। তাহলে হ্রাস পাইলে আমি কেন জেনেটিক ইঞ্জিনিয়ারিং করবো? দরকারই নাই। জীবন বৈচিত্র্যে পরিবর্তন সাধন হবে, হ্যাঁ পরিবর্তন সাধন হবে, কারণ আমরা যখন জিনই চেঞ্জ করে দিব তখন ওই গাছ বা শস্য পুরো চেঞ্জ হয়ে যাবে। তারপর আর কি হবে? জীব বিধ্বংসী ভাইরাসের উদ্ভব হইতে পারে, হ্যাঁ হইতে পারে। যদি ভুল কোনো কারণে জেনেটিক ইঞ্জিনিয়ারিং ভুল কাজে লাগাই, অবশ্যই ভাইরাস, জীবন বিধ্বংসী ভাইরাস উদ্ভব হইতে পারে। তাহলে কোনটা কোনটা ঠিক দেখলাম আমি? 2 আর 3, 2 আর কি 3, তাহলে 2 আর 3 হচ্ছে আমাদের আনসার। 2 আর 3 কি আমাদের আনসার, ঠিক আছে? তাহলে এক্স ব্যবহৃত প্রযুক্তির প্রভাবে কি হইতে পারে? জীবন বৈচিত্র্যে সাধন, পরিবর্তন সাধন হইতে পারে, পরিবর্তন হয়ে যেতে পারে, কারণ ডিএনএ চেঞ্জ করব। তারপর জীব বিধ্বংসী ভাইরাসের উদ্ভব হইতে পারে, দুটোটাই হইতে পারে। আচ্ছা দেখো, অলরেডি তাহলে আমরা 6 শেষ করে ফেলছি, অনেক লং একটা ক্লাস। তো তোমরা আমাকে জানাও যে এই 6 মধ্যে তোমরা কয়টা পারছো, নিচে কমেন্ট করে আমাদেরকে জানাও, আর বলো অবশ্যই আমাদের ক্লাসে কেমন লাগতেছে, ঠিক আছে? তোমরা যে জানো আমরা, এটা আমাদের ফার্স্ট চ্যাপ্টার, এটা আমাদের শুরু। এরপর আমরা সেকেন্ড চ্যাপ্টার নিয়ে আসবো, ওয়ান শর্ট এমসিকিউ ক্লাস, থার্ড চ্যাপ্টার থাকবে, ফোর্থ চ্যাপ্টার থাকবে, ফিফথ থাকবে, সিক্স থাকবে, এগুলো পর্যায়ক্রমিকভাবে এরকম ওয়ান শর্ট ক্লাস আমরা তোমাদের কাছে নিয়ে আসবো। আর তোমরা অবশ্যই খাতা কলম নিয়ে ক্লাসগুলো করবা, একটু মনোযোগ দিয়ে করবা, ঠিক আছে? আচ্ছা তাহলে দেখো, আমরা 60টা অলরেডি শেষ করে ফেলছি। এরপর মিস্টার ক ফ্লাইট সিমুলেটরের সাহায্যে বিমান চালানোর প্রশিক্ষণ নেন। প্রশিক্ষণ শেষে যাত্রীবাহী বিমান চালানোর সময় যান্ত্রিক ত্রুটির কারণে তার বিমানটি বিধ্বংস হয় এবং সকল যাত্রীরা দেহ সম্পূর্ণভাবে আগুনে পড়েছে। এটাই হচ্ছে আমাদের উদ্দীপক। এবার তাহলে প্রশ্নটা দেখো, দুর্ঘটনায় নিহত যাত্রীদের শনাক্তকরণের জন্য ব্যবহৃত হতে পারে, তাহলে কোনটা ব্যবহার করতে পারি আমরা? ফিঙ্গারপ্রিন্টস, হ্যান্ড জিওমেট্রি, রেটিনা নাকি ডিএনএ অ্যানালাইসিস? অবশ্যই ফিঙ্গারপ্রিন্টস ইউজ করতে পারি, ঠিক আছে? দুর্ঘটনায় নিহত যাত্রীদের শনাক্তকরণের জন্য ডিএনএ অ্যানালাইসিস। কেন বলো তো? ডিএনএ অ্যানালাইসিস কেন বলো তো? কারণ যে ফিঙ্গারপ্রিন্টসটা ইউজ করবো ওর তো ফিঙ্গার নাও থাকতে পারে, যদি ডিএনএ হয় আমার ওর যে কোনো একটা বডি পার্টস পাইলেই হবে। তো একটা নেলস পাইলাম, যেহেতু পুড়ে গেছে আমি ধরে নিলাম ওর শরীর আর নাই, একদম শেষ হয়ে গেছে, কিছু একটা তো বেঁচে থাকবে, তার কিছু একটা হাড্ডি থাকবে, অ্যাটলিস্ট হাড়গুলো থাকবে, হাড়গুলো দিয়েই আমি ওইখান থেকে ডিএনএ অ্যানালাইসিস করতে পারবো। তাহলে ফিঙ্গারপ্রিন্টসও পসিবল না, ঠিক আছে? যদি হাত ঠিক থাকে তাহলে ভিন্ন কথা, হাত ঠিক থাকলে ঠিক আছে ফিঙ্গারপ্রিন্টস, হ্যান্ড জিওমেট্রি ইউজ করতে পারবো। ঠিক থাকলে ধরে নিলাম আমরা আগুনে পরে সব শেষ হয়ে গেছে, তাহলে ওর এখন যেটা কাজে লাগবে সেটা হচ্ছে ডিএনএ অ্যানালাইসিস। আমি ওর কোনো একটা হাড়ের অংশ বা ওর কোনো শরীরের অংশ, কোনো একটা পুরার অবশেষ পাইলেই হবে, ওটা দিয়ে ডিএনএ অ্যানালাইসিস করে আমরা স্যাম্পলের সাথে মিলাই দেখবো সেটা কার, ঠিক আছে? সেটা কার। তাহলে শনাক্তকরণে, যাত্রীদের শনাক্তকরণে কোনটা ব্যবহার করা হয়? অবশ্যই ডিএনএ অ্যানালাইসিস। কি এগুলো ইউজ করা যাবে? কখন ইউজ করা যাবে? যদি এসব অঙ্গ থাকে, যেমন ওর যদি কোনো কারণে ফিঙ্গার থাকে তাহলে ফিঙ্গার করতে পারবো, হাত যদি ঠিক থাকে তাহলে হ্যান্ড জিওমেট্রি ইউজ করতে পারবো, রেটিনা চোখ যদি ঠিক থাকে তাহলে চোখের রেটিনা স্ক্যান করে আমরা বুঝতে পারবো। কিন্তু যখন সবগুলাই পড়ে যাবে, হাড় অবশিষ্ট থাকবে, তখন আমরা যেটা ইউজ করতে হবে সেটা হচ্ছে ডিএনএ অ্যানালাইসিস। আশা করি তোমরা ক্লিয়ার। এরপর দেখো, মিস্টার কয়ের প্রশিক্ষণে ব্যবহৃত প্রযুক্তিটি ব্যবহৃত হতে পারে চিকিৎসাবিদ্যার শিক্ষার্থীদেরকে হৃৎপিণ্ডের কার্যকারিতা বোঝানোর জন্য, করতে পারি আমরা, ঠিক আছে? প্রকৌশল বিদ্যার শিক্ষার্থীদের ঝুঁকিপূর্ণ কাজে প্রশিক্ষণ প্রদানে, পুলিশ বাহিনীকে ট্রাফিক ব্যবস্থার প্রশিক্ষণের ক্ষেত্রে, ঠিক আছে? তাহলে কোন, একটু দেখে আসি কোনটার কথা বলছে ওরা। বলছে প্রশিক্ষণ শেষে যাত্রীবাহী সিমুলেটর ও ফ্লাইট সিমুলেটরের সাহায্যে বিমান চালানোর প্রশিক্ষণ নেন। প্রশিক্ষণ শেষে যাত্রীবাহী বিমান চালানোর সময় যান্ত্রিক ত্রুটির কারণে তার বিমানটি বিধ্বস্ত হয় এবং সকল যাত্রীরা সম্পূর্ণভাবে আগুনে পড়ে যায়। তাহলে ও যেটা ইউজ করে সেটা হচ্ছে ফ্লাইট সিমুলেটর, ঠিক আছে? ফ্লাইট কি? সিমুলেটর। তাহলে আমরা দেখি কোনটা হবে। মিস্টার কয়ের প্রশিক্ষণে ব্যবহৃত প্রযুক্তিটি ব্যবহৃত হতে পারে, তাহলে ফ্লাইট সিমুলেটর, হ্যাঁ। হৃৎপিণ্ডের কার্যকারিতা, চিকিৎসাবিদ্যার ক্ষেত্রে আমি ডিরেক্ট চিকিৎসা না করে ফ্লাইট সিমুলেটর ইউজ করে করতে পারি ভার্চুয়াল রিয়েলিটি দিয়ে। তারপর প্রকৌশল বিদ্যা শিক্ষাতে ঝুঁকিপূর্ণ কাজটা আমি জানি ঝুঁকিপূর্ণ, আমি নিজে করবো না, আমি কি করবো? ভার্চুয়ালিটি দিয়ে করে একটা এক্সপিরিয়েন্স গ্যাদার করবো, ঠিক আছে? তারপর পুলিশ বাহিনীর ট্রাফিক ব্যবস্থা, কেমনে কোনটা হলে ট্রাফিকটা নিয়ন্ত্রণ হবে, তো সবগুলো ক্ষেত্রেই মোটামুটি ইউজ করা যাবে। তাহলে 3, 1, 2, 3। এবং এটা আসছে কি নিয়ে? এটা হচ্ছে ভিআর রিলেটেড, ভার্চুয়াল রিয়েলিটি রিলেটেড, যেখানে আমরা সিমুলেটর ইউজ করবো। কি ইউজ করছি স্যার? সিমুলেটর ইউজ করছি। কি ইউজ করছি? সিমুলেটর ইউজ করছি। এবং এই সিমুলেটর ইউজ করা হয় কোথায়? ভিআরে। কোথায়? ভিআরে। এবং এই 3টা কাজই করতে পারবো ভার্চুয়াল রিয়েলিটি দিয়ে, ঠিক আছে? সিমুলেটর দিয়ে। ওকে, এরপরে দেখো কি বলছে। মিস্টার সালামউদ্দিন ফলনশীল ধান উৎপাদন নিয়ে গবেষণা করেন। তাহলে ধান নিয়ে বা যা নিয়ে গবেষণা করুক, এটা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। এটা কি স্যার? জেনেটিক ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে? আচ্ছা, তার কপালে টিউমার চিকিৎসক -20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার তরল নাইট্রোজেন ব্যবহার করে অপসারণ করেন।
তার কপালে একটা টিউমার হয়েছে, সেটা সে তার চিকিৎসক -20°C তাপমাত্রায় তরল নাইট্রোজেন ব্যবহার করে কি করেন, অপসারণ করেন। ঠিক আছে, তাহলে এরপরটা দেখো চিকিৎসায় ব্যবহৃত পদ্ধতি কোনটা? অবশ্যই ক্রায়োসার্জারি, যেহেতু মাইনাস করছে মানে ঠান্ডা করে ফেলছে একদম, তাহলে এটা কি ক্রায়োসার্জারি। কি হবে আনসার স্যার? ক্রায়োসার্জারি। এরপরটা দেখো গবেষণায় ব্যবহৃত প্রযুক্তির দ্বারা, আমরা জানি জেনেটিক ইঞ্জিনিয়ারিং ছিল এটা, ওকে, সেটা কি বাণিজ্যিকভাবে ইনসুলিন তৈরি করা যায়? হ্যাঁ পারা যায়। জীবের নতুন জিনোম আবিষ্কার করা, অর্থনৈতিক না, জিনোম আবিষ্কার করা যাবে না, জিনোম আবিষ্কার করা যাবে না, অর্থনৈতিক উন্নয়ন ঘটবে, এটা ঠিক, অর্থনৈতিক উন্নয়ন ঘটবে। ঠিক আছে, তাহলে 1 আর 3 হচ্ছে আমাদের আনসার, 1 আর 3 কি আমাদের আনসার। ঠিক আছে, নতুন জিনোম আবিষ্কার করা যাবে না, আবিষ্কার করা যাবে না। ঠিক আছে, এরপর দেখো বাবু এক বিশেষ ব্যবস্থাপনার ঘরে বসে ড্রাইভিং প্রশিক্ষণ নিচ্ছে। কি শিখতেছে? ড্রাইভিং, ঘরে বসে। তার বাবা অন্য একটি প্রযুক্তি ব্যবহার করে উন্নত জাতের ফুল চাষ করেন। তাহলে যেটা ড্রাইভিং প্রশিক্ষণ নিচ্ছে সেটা হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি, আর ওনার বাবা যে ফুল চাষ করছে, ফুল চাষ করছে সেটা কি বলতো? অবশ্যই জেনেটিক ইঞ্জিনিয়ারিং। ওকে, তাহলে চলো দেখি বাবুর ব্যবহৃত প্রযুক্তি। বাবু যেটা করছে তাহলে এটা হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি, এটা কি ভার্চুয়াল রিয়েলিটি। এরপরটা দেখি বাবার ব্যবহৃত প্রযুক্তির সীমাবদ্ধতা হলো দেশীয় প্রযুক্তি বিলুপ্ত হয়ে যাবে। হ্যাঁ, দেশীয় প্রযুক্তি, আমরা যখন হাইব্রিড তৈরি করতে যাব আস্তে আস্তে দেশীয় প্রযুক্তিগুলো বিলুপ্তি হয়ে যাবে, এটা তো নর্মাল। ফলন কমে যাবে না, ফলন কমবে না, ফলন কমলে কেন আমরা হাইব্রিড ইউজ করবো? হাইব্রিডগুলো কেন ইউজ করা হয়? যাতে আমরা ফলন বেড়ে যায়, ঠিক আছে, কম খরচে যাতে বেশি লাভ করা যায়। তাহলে দেশীয় প্রযুক্তি বিলুপ্ত হবে, হ্যাঁ পসিবল। নতুন রোগ সৃষ্টি হবে, হ্যাঁ নতুন রোগ সৃষ্টি হতে পারে। যখন ডিএনএ চেঞ্জ হয়ে যাবে না, ডিএনএ যখন কোনো একটা উদ্ভিদ সহ্য করতে পারবে না বা ওর মধ্যে ক্যাপাবিলিটি থাকবে না, রোগ প্রতিরোধ করার ক্ষমতা থাকবে না, তখন নতুন রোগ ক্রিয়েট হবে। তাহলে আমরা বলতে পারি দেশীয় প্রযুক্তির বিলুপ্ত হবে, নতুন রোগ সৃষ্টি হতে পারে। তাহলে 1 আর 3 কি হবে স্যার? 1 আর 3। ওকে, এরপরটা দেখো শিক্ষার্থী কলেজে পড়াশোনা করে। কয়েকজন শিক্ষার্থী যে কলেজে পড়াশোনা করে তথ্যের উৎস উল্লেখ করে পড়াশোনা প্রয়োজনে কম্পিউটার এবং ইন্টারনেটের সহায়তায় টার্ম পেপার তৈরি করে। ও টার্ম পেপার তৈরি করে কিসের সাহায্যে? কম্পিউটার আর ইন্টারনেটের সাহায্যে। কিন্তু শিক্ষার্থী কোনো অনুমতি ছাড়াই লাইব্রেরি কম্পিউটার থেকে ফাইল কপি করে নেয়, এমনকি ইন্টারনেট থেকে প্রাপ্ত তথ্যের কোনো রূপ কৃতজ্ঞতা ছাড়াই নিজের নামে প্রকাশ করে। ঠিক আছে, তাহলে অবশ্যই কি করছে? অন্যের অনুমতি ছাড়া জিনিসপাতি ইউজ করছে না। হ্যাঁ, আচ্ছা দেখি কি বলে। উদ্দীপকে শিক্ষার্থীর কর্মকাণ্ডে কি হবে বলো তো? অবশ্যই একটা হ্যাকিং হবে, কারণ কারো অনুমতি ছাড়া যখন ডিভাইস ইউজ করবো তখন এটা কি হবে? হ্যাকিং হয়ে যাবে। কি হয়ে যাবে স্যার? হ্যাকিং হয়ে যাবে। আবার যখন অন্যের জিনিস নিজের নামে চালাই দিব তখন সেটা হবে প্লেজিয়ারিজম। মনে থাকবে? আশা করি তোমাদের মনে থাকবে। এরপরটা দেখো উদ্দীপকের আলোতে শিক্ষার্থীর কর্মকাণ্ড। কপিরাইট আইন মানা হয়েছে, টেলনেট কম্পিউটার এথিক্স। তাহলে 1 আর কি 1 আর 3, 1 আর 3। ঠিক আছে, কম্পিউটার আইন মানা হয়েছে, কম্পিউটার এথিক্সও ওর মধ্যে আছে। ঠিক আছে, এরপর দেখো BRRI কর্তৃক উদ্ভাবিত বিভিন্ন উচ্চ ফলনশীল ধান আবিষ্কারের ফলে বাংলাদেশ এখন চাল রপ্তানিকারক দেশ হিসেবে পরিচিতি লাভ করেছে। আচ্ছা, এরপর উদ্দীপকে BRRI কর্তৃক ব্যবহৃত প্রযুক্তি। বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট, BRRI আর কি? বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট ব্যবহৃত প্রযুক্তি কোনটা ইউজ করছে? অবশ্যই জেনেটিক ইঞ্জিনিয়ারিং ইউজ করবে। কোনটা ইউজ করবে স্যার? জেনেটিক ইঞ্জিনিয়ারিং ইউজ করবে। তাহলে আনসার কি স্যার? জেনেটিক ইঞ্জিনিয়ারিং ইউজ করে নতুন নতুন উচ্চ ফলনশীল জাতের ধান উদ্ভাবন করবে। ওকে, এরপর দেখো উদ্দীপকের কর্মকাণ্ডে অর্থনৈতিক উন্নয়ন হবে। হ্যাঁ, চিকিৎসা ক্ষেত্রে বিরূপ প্রভাব পড়বে, জীব বৈচিত্র্যের উদ্ভব হবে। হ্যাঁ, তাহলে হবে 1 আর 3। অর্থনৈতিক উন্নয়ন হবে, জীব বৈচিত্র্যের উদ্ভব হবে, চিকিৎসা ক্ষেত্রে কোনো বিরূপ প্রভাব পড়বে না। ঠিক আছে, এগুলো তোমরা পারো, এগুলো তোমাদের জন্য দিয়ে দিচ্ছি। দেখো তাও একটু পরে দিই। সোনার বাংলা নামক প্রতিষ্ঠানটি দীর্ঘ 15 বছর যাবৎ গবেষণা করে একটি নতুন জাতের ধানের উদ্ভাবন করেছে, যা বন্যার পানিতে ডুবে থাকার পরেও নষ্ট হয় না। বর্তমানে প্রতিষ্ঠানটি নিজের অভ্যন্তরীণ নিরাপত্তা ও কর্মী ব্যবস্থাপনায় অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করছে। তাহলে বলো কি হবে? এটা তোমাদের জন্য রেখে দিলাম। উদ্দীপকে উল্লেখিত প্রযুক্তি কি হবে বলো? এটা তোমাদের জন্য রেখে দিলাম, করে নিও। ঠিক আছে, আনসার দিতেছি জেনেটিক ইঞ্জিনিয়ারিং, বায়োমেট্রিক্স, বায়োইনফরমেটিক্স, ইনফরমেটিক্স। এবং এরপরটা দেখো উদ্দীপকের প্রতিষ্ঠানটি বিদ্যমান ব্যবস্থায় নতুন গবেষণার ক্ষেত্র তৈরি হবে, জীব বৈচিত্র্য সৃষ্টির পথ সুগম করবে, তথ্য প্রযুক্তির নৈতিকতা বিঘ্নিত হবে। তাহলে এটাও তোমাদের উপর। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এই হচ্ছে তাহলে কথা। আচ্ছা, তাও দেখি আর কয়েকটা দেখি আমরা।
আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমরা তোমরা দেখছো 70টা এমসিকিউ সলভ করে ফেললাম। এই সব এমসিকিউতে আমরা ভার্চুয়াল রিয়েলিটি নিয়ে পড়লাম, তারপর বায়ো ইনফরমেটিক্স বায়ো ইনফরমেটিক্স পড়লাম, তারপর হচ্ছে বায়োমেট্রিক্স নিয়ে পড়লাম, ন্যানো টেকনোলজি, মানে সব ধরনের টপিক আমরা টাচ করছি যেগুলো পরীক্ষা আসার মতো, এবং সেই সাথে আমরা কিছু বাড়তি ইনফরমেশনও দিছি। তোমরা জানো আমি এখানে দাঁড়াইছি 70টা এমসিকিউ সলভ করালাম, এটা আসলে ব্যাপারটা মোটেও সহজ না, অনেক চিল্লানো লাগে। তো আমাদের যে ইফোর্টটাকে তোমরা তখনই ভাব্য গুরুত্ব দিচ্ছ যে তোমরা যদি খাতা কলম নিয়ে পড়তে বসো, তোমার ফ্রেন্ডকে যদি মেনশন করে দাও আর আমাদের যদি কমেন্টে জানাও, আমাদের সাথে যদি এঙ্গেজ থাকো, তাহলে আমরা খুব খুশি হব। আর তোমরা জানো এটাই হচ্ছে আমাদের ফার্স্ট ক্লাস, আজকে থেকেই শুরু হচ্ছে আমাদের ধারাবাহিক কন্টিনিউয়াসলি আরও 5টা চ্যাপ্টারের এমসিকিউ ওয়ান শট ক্লাস। তো সবাই সেই পর্যন্ত সুস্থ থাকো, সুন্দর থাকো, ভালো থাকো।